আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ খুব লেট হয়ে গেছে আসলে। মানে তোমাদের জন্য আসলে অ্যাডমিশনের কিছু কাজ গুছানো এবং পাশাপাশি হলো যে এই এই ইয়াটাতে অনেক কিছু জিনিসগুলাকে গুছানো লাগছিল, যার ফলে একটু বেশি লেট হয়ে গেছে। তাও আলহামদুলিল্লাহ যারা ক্লাসটা করবে আশা করি উপকৃত হবে। কারণ কেমিস্ট্রির জন্য একটা বিশাল গ্যাপ আছে, ওইটা নিয়ে আমাদের একটা বড়, কারণ ফিজিক্সের মধ্যে আমি সিকিউর জন্য কাজ করতে পারলে এমসিকিউর জন্য করতে পারি না। কারণ এর আগে তোমরা হয়তো দেখছিলে যে আইসিটির পরে ফিজিক্সে এত গ্যাপ ছিল না, তাই ওইভাবে কাজগুলা গুছিয়ে ওঠা সম্ভব হয়নি। ইনশাল্লাহ কেমিস্ট্রির আগে একটা ভালো সাপোর্ট পাবে। কেমিস্ট্রি আমরা দুইটা ভাইয়া, আমি এবং তোমার জন্য আরেকটা অসাধারণ ভাইয়া, মানে আমার থেকেও ভালো তোমাকে ইনশাল্লাহ কেমিস্ট্রিতে সার্ভিস দিবে এমনভাবে তোমাদের ভাইয়ারা আমরা সব গুছানো শুরু করে দিছি কেমিস্ট্রি। আলহামদুলিল্লাহ তোমাদের পরশুদিন ফিজিক্স এক্সামটা শেষ হোক, তারপর আমাদের কেমিস্ট্রি জার্নি শুরু হবে। এখন আসি মেইন কথায়। প্রথম কথা হলো যে আমরা এখন টপ 200 এমসিকিউ নিয়ে আমরা কাজ করব। প্রথম চ্যাপ্টারটার নাম কি, তাপগতিবিদ্যা দিয়ে আমরা জার্নি শুরু করব। তো আমি বেশি কথা বাড়াবো না, সময় একেবারে নাই, আমরা তাপগতিবিদ্যার এমসিকিউ দিয়ে জার্নিটা শুরু করে দেই, ঠিক আছে? প্রথম এমসিকিউ আমাদের জন্য কি বলতেছে দেখো, কোন উষ্ণতামিতিক পদার্থের উষ্ণতা কোন উষ্ণতামিতিক পদার্থের উষ্ণতামিতিক ধর্ম তাপমাত্রা কি হয় বলতো? সবসময় মনে রাখবা তাপমাত্রা সমানুপাতিক হয়। কোন উষ্ণতামিতিক পদার্থের উষ্ণতামিতিক ধর্ম কি হয়? তাপমাত্রা সমানুপাতিক হয়। থার্মোমিটার ধারণা তাপগতিবিদ্যার কোন সূত্র থেকে পাওয়া যায়? সবসময় মনে রাখবা যে শূন্যতম সূত্র থেকে কি কি সম্বন্ধে ধারণা পাওয়া যায় বলতো? শূন্যতম সূত্র থেকে আমাদের কিসের ধারণা পাওয়া যায়? তাপগতি। দেখো তাপগতি শূন্যতম সূত্র থেকে আমরা কিসের ধারণা পেয়ে যাই বলতো? থার্মোমিটারের ধারণা পাই। থার্মোমিটারের ধারণা পাই কিসের থেকে বলতো? আমরা ধারণা পাই কিসের থেকে? শূন্যতম সূত্র থেকে। আর প্রথম সূত্র থেকে কিসের সম্বন্ধে ধারণা পাই? তাপ ও কাজ সম্বন্ধে ধারণা পাই, এটা পরে আসবে। এক পদার্থ থেকে অন্য পদার্থের তাপের প্রবাহ নির্ভর করে কিসের উপরে? এটা অবশ্যই মনে রাখবা যে তাপমাত্রার একটা যে আমাদের যে পার্থক্য দেখা যায়, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তার মধ্যে একটা বড় পার্ট হলো এক পদার্থ থেকে অন্য পদার্থের তাপের প্রবাহ নির্ভর করে কিসের উপরে? তাপমাত্রার পার্থক্যের উপরে এই জিনিসটা নির্ভর করে। এরপরে দেখো ভাইয়া, ফারেনহাইট স্কেলে মৌলিক ব্যবধানকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তোমরা জানো যে আমরা সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল নিয়ে বিশেষ করে আলোচনা করি, আরো অনেকগুলো স্কেল আছে। মেইন স্কেল হলো তিনটা, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেল। তো এখানে বলতেছে যে ফারেনহাইট স্কেলে, তো তোমরা হয়তো বা জানো যে ফারেনহাইট স্কেলের মধ্যে স্ফুটনাঙ্কের মানটা কত বলো তো ভাইয়া? স্ফুটনাঙ্কের মানটা হলো 212। এবং তোমরা এইটাও জানো যে এখানে এখানে গলনাঙ্কের মানটা কত বলো তো ভাইয়া? এখানে গলনাঙ্কের মান 32। তাহলে তুমি বলো তো এদের মৌলিক ব্যবধানটা কত হবে? মৌলিক ব্যবধানটা হবে, লেখো, মৌলিক ব্যবধানটা কত হবে বলো তো? এই 212 থেকে তুমি 32 বাদ দিবা, তাহলে কত হয়? 180। এই 180 হলো কি তাদের এতগুলা ভাগে ভাগ করা যায়। আশা করি বুঝতে পারার কথা। দেখো, এত ফারেনহাইট তাপমাত্রার সমতুল্য থার্মোডাইনামিক তাপমাত্রা কত? থার্মোডাইনামিক বলতে গেলে কেলভিন স্কেলে তাপমাত্রা জানতে চাচ্ছে। এখন দেখো ভাইয়া, একটু বোঝার চেষ্টা করো। সেটা কি? সেটা হলো যে তুমি একটা সূত্র জানো, C/5 F - 32/9 K - 273/5, তাই কিনা? হ্যাঁ জানো। এখন দেখো এইখানের মধ্যে আছে কি, ফারেনহাইট স্কেল আছে, তোমাকে যেতে বলছে কোথায় বলো তো ভাইয়া? থার্মোডাইনামিক মানে ক্যালভিনে। তাহলে ফারেনহাইট এবং ক্যালভিনের মধ্যে যে সম্পর্ক আছে, F - 32, F এর জায়গায় কত বসাবা? 98.6 - 32/9 K - 273/5। এই যে এখান থেকে তুমি এখন কে এর মানটা বের করলে, যেটা ক্যালকুলেটারে অ্যান্সার আসবে সেটাই। আমি সময় নষ্ট করব না, আমি একটু ফাস্ট করাতে যাচ্ছি। কারণ হলো যে আমি এখন যখন রেকর্ড করতেছি, এখন বাজে 3:36, আমি গতকাল রাতেও রেকর্ড করতে বসছিলাম। মানে আমার এই ব্যাক সাইডে প্রচণ্ড, আমার আসলে শরীরটা ভালো না, ব্যাক সাইডে প্রচণ্ড ব্যথা থাকার কারণে আমি বেশিক্ষণ রেকর্ড করতে পারি নাই। এরপর ভিডিওটা ক্যান্সেল করে এখন আবার নতুন করে রেকর্ড করা লাগতেছে, ঠিক আছে? এরপরে আসো ভাইয়া, তাপগতিবিদ্যার প্রথম সূত্র সম্পর্ক স্থাপন করে কে বলো তো ভাইয়া? আমি আগেই বলে নিছিলাম যে শূন্যতম সূত্র থেকে তুমি থার্মোমিটার সম্বন্ধে ধারণা পাও, আর প্রথম সূত্র থেকে তাপ ও কাজ সম্পর্কে ধারণা পাও। এদের সম্পর্কের কাজের মধ্যে যে সম্পর্ক থাকে সেটা স্থাপন করা হয়। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি হয় বলো তো ভাইয়া? তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে তাপ ও কাজের সম্পর্ক স্থাপন হয়। কাজের মধ্যে কি হয়? সম্পর্ক স্থাপন হয়। কাজের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। বুঝতে পারছো ভাইয়া? সম্পর্ক স্থাপন হয়। এটা কার কার মধ্যে বলো তো ভাইয়া? এটা হলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তার মানে তাপ ও কাজ, তাপ ও কাজ, তাপ ও কাজ। এরপরে দেখো ভাইয়া, একটা পরিবাহী সিলিন্ডারে কিছু আবদ্ধ গ্যাসকে সমষ্ণ প্রক্রিয়া সংকুচিত করলে গ্যাসের কি হয় বলো তো ভাইয়া? এই যে দেখো, এই প্রশ্নটা না অনেক জায়গায় তোমাদের কি হয়, এক এক রকম অ্যান্সার থাকে। এটা নিয়ে একটা মানে আমাদের থাকে না যে অনেক সময় কনফিউশন সৃষ্টি হয়। তো এটা হলো এমন একটা প্রশ্ন যেটা নিয়ে কি হয় বলো তো ভাইয়া? এক ধরনের কনফিউশন সৃষ্টি হয়। তাই এইটা নিয়ে আমরা
একটা একটা কখন আলোচনা করবো জানো, একটা নির্দিষ্ট টাইম পরে গিয়ে একটা টপিক আছে দেখবা আমরা সামনে গিয়ে ইয়া হবে, তারপরে গিয়ে এটাতে আমরা ব্যাক করবো এই 42 নাম্বার এমসিকিউতে। এবার আসো ভাইয়া, নিচের কোন তাপগতীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ হয়? মনে রাখবা যে ভাইয়া ডি কিউ ইকুয়াল টু আমরা জানি কি ডিউ প্লাস ডি ডাব্লিউ, এটা কি আমরা জানি এই যে সূত্র। এখন খেয়াল করে দেখো, এখন ডিউ যখন 0 হবে তখনও তো তোমার ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ হবে, তাই কিনা বলো তো ভাইয়া? এখন ডিউ কখন 0 হয়? ডিউ বলতে গেলে বোঝায় যে অভ্যন্তরীণ শক্তি শূন্য। কি বলতো ভাইয়া? অভ্যন্তরীণ শক্তি কত বলতো ভাইয়া? শূন্য। এই অভ্যন্তরীণ শক্তি যখন শূন্য হয়ে থাকে, তোমরাই আমাকে বলো ভাইয়া, তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো কখন হয়, কোন প্রক্রিয়ায়? মনে রাখবা যে ভাইয়া সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। কি কনস্ট্যান্ট থাকে? তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। তাপমাত্রা যখন কনস্ট্যান্ট থাকে মনে রাখবা যে অভ্যন্তরীণ শক্তির মান 0 হয়। আর অভ্যন্তরীণ শক্তির মান 0 হলে ডি কিউ ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? ডি ডাব্লিউ হবে। আশা করি বুঝতে পারার কথা। তাপগতিবিদ্যার কোন প্রক্রিয়া গ্যাসের উপর কোনো কাজ হয় না? গতিবিদ্যার কোন প্রক্রিয়া গ্যাসের উপর কোনো কাজ হয় না বলো তো ভাইয়া? গ্যাসের উপর কাজ হয় না কোন প্রক্রিয়া? এই প্রশ্ন এবং সামনে আরেকটা প্রশ্ন, দুইটা প্রশ্নকে একসাথে মিলিয়ে আমাদের পড়া লাগবে। দেখবা যে এগুলো মিলিয়ে পড়লে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। কোন দুইটার কথা বলছিলাম মনে আছে তোমার? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস বলছিলাম যে তখন তোমার কিসের মান? ডি ইউর মান 0 হয়। তখন তোমাকে কি বলছিলাম? ডি কিউ ইকুয়াল টু কি হয়? ডি ডাব্লিউ হয়। এটা কোন প্রক্রিয়া ছিল? এটা ছিল সমষ্ণ প্রক্রিয়া। আর মনে রাখবা যে সমআয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো ডি ডাব্লিউ ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? পিডিবি, তাই কিনা বলো তো ভাইয়া? এখন বলছে কাজ হয় না। কাজ হয় না কখন? দেখো হ্যাঁ, ডিবি মানে কি বলো তো ভাইয়া? ধরো আয়তন যখন সমান থাকবে এই পরিবর্তনটার মানটা কত হবে? 0। তাহলে পি এর সাথে 0 গুণ করলে এটা হবে 0, তখন কাজ হয়ে যায় কত? 0। এটা কোন প্রক্রিয়ায় হয়? এটা হলো সমআয়তন প্রক্রিয়া হয়। তার মানে মনে রাখবা যে সমআয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার গ্যাসের উপর কোনো কি হয় না বলো তো? কাজ হয় না। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি বলতেছে দেখো, এটা একটা দ্রুততম প্রক্রিয়া, সিস্টেমকে শীতল বা উষ্ণ রাখে এটা, এবং বয়েলের সূত্র মেনে চলে না। বয়েলের সূত্র তো কখনো রুদ্ধতাপীয় প্রক্রিয়া মেনে চলে না। তার মানে বয়েলের সূত্র যদি না মেনে চলে তাহলে থাকে কোনটা? এই দুইটা হলো কারেক্ট অ্যান্সার। উন্মুক্ত সিস্টেম ও পরিবেশের মধ্যে আদান প্রদান হয় কোনটি? উন্মুক্ত সিস্টেম আর পরিবেশের মধ্যে, উন্মুক্ত সিস্টেম আর কি বলছে বলতো ভাইয়া? পরিবেশের মধ্যে আদান প্রদান হয় কোনটা? ভর ও শক্তির আদান প্রদান হয়। কার কার আদান প্রদান হয়? ভর ও শক্তির। একটু মনে রাখতে হবে, ঠিক আছে? একদম থিওরি টাইপ কিছু বেসিক প্রশ্ন, ঠিক আছে? ভর ও শক্তির কি হয়? আদান প্রদান হয় উন্মুক্ত সিস্টেম ও পরিবেশের মধ্যে। একটা কেটলি গরম পানিতে লোহার দণ্ড ডুবলে কি ঘটবে বলতো? একটা কেটলিতে লোহার দণ্ড ডুবালা, তখন এটা গরম পানিতে যখন ডুবাবা তখন অবশ্যই মনে রাখবা যে অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা আছে, বুঝতেই পারতেছো, তাপ আছে, তাহলে অন্তস্থ শক্তি কি হবে বলতো? বৃদ্ধি পেয়ে যাবে লোহার দণ্ডের। এরপরে আসো, এরকম একটা সুন্দর একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা দেখো কি বলতেছে যে ডি কিউ ইকুয়াল টু 5 জুল হলে, ডি কিউ ইকুয়াল টু 5 জুল বলতেছে, এ হতে বি, এই হলো বি, আর এখানে দেওয়া আছে ডি ডাব্লিউ ইকুয়াল টু দেওয়া আছে 2 জুল, মানে 2 জুল কাজ হয়েছে। তাহলে জিজ্ঞেস করছে যে অন্তস্থ শক্তির পরিবর্তন করতে আমরা কি সূত্র জানি বলো তো ভাইয়া? ডি কিউ ইকুয়াল টু ডিউ প্লাস ডি ডাব্লিউ, তাই কিনা? তাহলে এখান থেকে দেখো ডি কিউ মানে 5, ডিউ জানতে চাচ্ছে, আর ডি ডাব্লিউ 2, তাহলে ডি ইকুয়াল টু কত হবে? 3 জুল হবে। এই হলো 3 জুল হলো কারেক্ট অ্যান্সার। দেখো এটা হলো কারেক্ট অ্যান্সার আমাদের। ওকে, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে বলতো? এটা হলো অ্যান্সার হলো তাপমাত্রার উপর। যেই কোনো ধরনের অভ্যন্তরীণ শক্তি পেলে তোমরা সম্পর্কটা কার সাথে আমরা করব? তাপমাত্রার সাথে। তার মানে কি, যেই কোনো ধরনের অভ্যন্তরীণ শক্তি কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। আর্গন গ্যাসের ক্ষেত্রে বলতেছে যে গামায়ের মান কত? আর্গন গ্যাস যেহেতু আমাদের 1 পরমাণু, তার মানে কি হবে বলতো ভাইয়া? 1.67 অথবা 1.67। আর তোমরা তো জানো যে 1.33 এগুলো সবগুলো মানগুলো কিন্তু মুখস্থ রাখা লাগবে একটা দ্বিপরমাণু একটা বহু পরমাণুর ক্ষেত্রে। পিবি লেখচিত্রের সমষ্ণ রেখা এবং রুদ্ধতাপীয় রেখার ঢাল দৈর্ঘ্য অনুপাত কত? আচ্ছা, পিবি লেখচিত্রের সমষ্ণ রেখার ঢালের মান কত? 1। আর হলো যে রুদ্ধতাপীয় রেখার ঢালের হলো গামা। তার মানে তাদের অনুপাত কত? সমষ্ণ যেহেতু আগে, তার মানে 1:1 গামা, যেটাকে আমরা অনুপাত আকারে লিখলেও 1/গামা লিখতে পারি। এটা হলো 1/গামা। -8°C এবং 27°C তাপমাত্রার মধ্যে ক্রিয়ারত হিমায়কের সর্বোচ্চ কার্যকৃত সহগ কত? আচ্ছা, কার্যকৃত সহগকে আমরা কে দিয়ে প্রকাশ করি? কে আমরা যেহেতু তাপমাত্রা দুইটা দেওয়া আছে, একটাকে T1 ধরো, একটাকে T2 ধরো।
ঠিক আছে, তার মানে সূত্র হয় কি টি টু বাই কি হয় বলো তো ভাইয়া, টি টু বাই টি টু মাইনাস টি ওয়ান, নাকি টি টু বাই টি ওয়ান মাইনাস টি টু, টি টু বাই টি ওয়ান মাইনাস টি টু। এখন দেখো তুমি কোনটাকে টি টু ধরতেছো বলো তো, যেইটা কি বলো তো ভাইয়া, যেইটাকে তুমি কোনটাকে টি টু ধরতেছো ওইটার উপর অনেক কিছু নির্ভর করবে। এখন দেখো এটার মানটা কত আসে বলো তো ভাইয়া, এটার মানটা আসে কত, আমার হলো যে যেহেতু দুইটা তাপমাত্রা বলতেছে যে কোনো স্পেসিফিক ভাবে কিছু বলা নাই, এটার মান আসে 273 মাইনাস 8, এটা হচ্ছে কত বলো তো, 200 কত হচ্ছে 265, আর এটা কত হচ্ছে বলো তো ভাইয়া 273 প্লাস 27, এটা কত হচ্ছে বলো তো 300 হচ্ছে। তার মানে কি, তার মানে হলো যে সবসময় মনে রাখবো যে যেটা বড় সেটা আগে বসাবা, মানে 300টা আগে বসাবা, মাইনাস 265টা বসাবা। তার মানে এটা কোনটা ছিল, এটা T1 ছিল, আর এটা কোনটা ছিল, এটা T2, তার মানে T2 হলো 265। আশা করি বুঝতে পারছো, এবার মানটা বের করলে যা হবে তাই অ্যান্সার। আমার কথা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারার কথা। এবার আসো বলতেছি কি, স্থির চাপে একটা গ্যাসে তাপ প্রয়োগ করলে, স্থির চাপে, কোন চাপে বলতো ভাইয়া, স্থির চাপে যখন বলতেছে যে একটা গ্যাসে তুমি তাপ প্রয়োগ করলা, তাপ প্রয়োগের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটে। তো মনে রাখবা যে স্থির চাপে যখন যেহেতু বলছে তাপ প্রয়োগ করছে, তার মানে কি তাপমাত্রা বেড়ে যাবে, বহিস্থ কাজ কোনো সম্পন্ন হবে না, বাইরের কোনো কাজের হিসাব নাই, আয়তন বেড়ে যাবে। হ্যাঁ, তার মানে ক আর গ, তার মানে 2 নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। একটা বায়ু ভর্তি টায়ার হঠাৎ ফেটে গেল, মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই জিনিসটা ঘটছে। কোন প্রক্রিয়া বলতো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে কি হবে বলতো ভাইয়া, কাজ সম্পন্ন হয়েছে অবশ্যই, অভ্যন্তরীণ শক্তি এবং তাপমাত্রা কমেছে। হ্যাঁ, না, এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। কারণ কেন এন্ট্রপির পরিবর্তন হয় না, তোমরা জানো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া এন্ট্রপি কি থাকে বলো তো, স্থির থাকে। এন্ট্রপি কি থাকে, স্থির থাকে। যেহেতু হঠাৎ করে ঘটছে, হঠাৎ বলা মানে এটা কোন প্রক্রিয়া, আমি যখন সিকিউ শিখাইছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, হঠাৎ বলতে গেলে বোঝায় কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তার মানে কি হঠাৎ যেহেতু হয়েছে, তার মানে কি এন্ট্রপি স্থির থাকবে, এন্ট্রপি স্থির আছে, তার মানে ক আর গ হলো, ক আর খ হলো কারেক্ট অ্যান্সার। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিবি লেখচিত্রের ক্ষেত্রে মনে রাখবা যে যেহেতু পি সমানুপাতিক ভি সমানুপাতিক 1/p, সেহেতু মনে রাখবা যে এটা কি একটা সমানুপাতিক, তার মানে ভি আর 1/p সমানুপাতিক। আর তুমি যদি এইভাবে করো পিবি ইকুয়াল টু ধরো কে, তার মানে এটা ধ্রুবক, তার মানে ভি এটা যাই হোক না কেন পিবি লেখচিত্র ধ্রুবক আকারে বাড়বে, তার মানে খ আর গ হলো কারেক্ট অ্যান্সার। এটা কোনো না, এটা দিয়ে বুঝাই কি বলতো ভাইয়া, পি আর ভি বলতো এইটা কখনো হবে না, তার মানে খ আর গ হলো কারেক্ট অ্যান্সার। নাকি 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 হ্যাঁ, খ আর গ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, ডান। এবার আসো নেক্সট কোশ্চেনে, বলতেছে কি গ্যাসের অন্তস্থ শক্তির পরিবর্তন কত। এখানে কি কি দেওয়া আছে, আমাদের লাগবে কি দেখো, তাপ শক্তি প্রদান করা। দেখো আমার এখানে ডিডাব্লিউর মানটা দেওয়া আছে কত, 1200 জুল, কারণ কৃত কাজ বলে দিছে। এরপর আমাকে বলছে যে তাপ শক্তি প্রদান করা হয়েছে কত, 800 জুল, মানে ডি কিউ ইকুয়াল টু 800 জুল। এখন তোমরা আমাকে বলো সূত্র কি, ডি কিউ ইকুয়াল টু কি বলো তো ভাইয়া, ডিইউ প্লাস ডিডাব্লিউ, ডি কিউ ইকুয়াল টু কি ডিইউ প্লাস ডিডাব্লিউ, তার মানে ডিইউ ইকুয়াল টু কি হবে বলো তো, ডি কিউ মাইনাস ডিডাব্লিউ। ডিকিউর মানটা কত বলো তো ভাইয়া, 800, আর ডিডাব্লিউর মানটা কত, 1200, মানে কত জুল বলতো, মাইনাস 400 জুল। কোনো সমস্যা নাই, কত জুল, মাইনাস 400 জুল। ঠিক আছে ভাইয়া, অ্যান্সার কত, মাইনাস 400 জুল। ওকে ফাইন। এবার আসো ভাইয়া, এবার আসো এখানে আসো, যদি বলছে যে সিস্টেমে তাপ শক্তি ধীরে ধীরে সরবরাহ করা হলে সম্পাদিত কাজ কত হবে। এই দেখো সিস্টেমে যদি তোমার হলো যে কি বলে দিছে, দেখো তো সিস্টেমে যদি তোমাকে এটা বলছে যে সম্পাদিত কাজ কত হবে, এখানে গ্যাসের চাপ দেওয়া আছে, আবার এখানে দেখো কিছু গ্যাস আবদ্ধ আছে, এখানে বলতেছে তাপ শক্তি প্রদান করায়, তাপ শক্তি রেখে দেওয়া 800 জুল তাপ শক্তি। দেখো কত জুল বলছে, 800 জুল তাপ শক্তি, কি বলতো এই চাপে স্থির রেখে, তার মানে এই চাপে যেহেতু স্থির রেখে বলছে, তার মানে তোমার এখানে কি হবে, কাজটা কি হবে, সেই 800 জুলে কারেক্ট আনসার হবে। এরপরে আসো ভাইয়া, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটা। ওকে, দ্বিতীয় সূত্রে আমাদের গাণিতিক রূপ হলো ডি কিউ ইকুয়াল টু, মনে রাখবা যে টি ডি এস। এটা কি বলতো ভাইয়া, এটা হলো আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। দেখো টি এবং ডি এস এর গুণফল। এরপরে আসো ভাইয়া, তাপগতিবিদ্যার প্রথম সূত্র ও দ্বিতীয় সূত্রের সমন্বিত রূপ। আচ্ছা, সমন্বিত রূপের ক্ষেত্রে একটু কয়েকটা জিনিস মনে রাখবা, ডি কিউ ইকুয়াল টু হলো টিডিএস, আর ডি দেখো ডি ডাব্লিউ ইকুয়াল টু মনে রাখবা পিডিবি, আর মনে রাখবা যে ডিইউ ইকুয়াল টু কি মনে রাখবা বলো তো ভাইয়া, সিবিডিটি। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা। এখন যদি এটা হয়, তোমরা আমাকে বলো ভাইয়া, তোমরাই আমাকে বলো, দেখো ওই যে আমি শিখাইলাম না যে এই ডিবি মানে কি, আয়তনের পরিবর্তন,
এই ডিটি মানে কি তাপমাত্রা পরিবর্তন। যখন তাপমাত্রা পরিবর্তন হয় না কোন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, তখন অভ্যন্তরীণ শক্তির মান হয়ে যায় 0। কারণ তাপমাত্রা পরিবর্তন না হলে এটার মান হয় 0, তার মানে অভ্যন্তরীণ শক্তির মান হয়ে যায় 0। কাজের দেখো আয়তনের যদি পরিবর্তন না হয় কাজ এটা হয়ে যায় 0, তার মানে কাজের মান হয়ে যায় 0। তার মানে সূত্রের দিকে তাকাও, আমরা সূত্র কি জানি, dq = du + dw। এখন দেখো কি আছে, dw = কি হবে, dq - du। dq বলতে গেলে কি বোঝায়, tds - du, এই যে tds - du, কারেক্ট। তারপর দেখো du = কি হবে, du হবে dq - dw। dq মানে কি tds আর মাইনাস pdb, তার মানে এটা কারেক্ট অ্যান্সার। dw = কি হবে বলো তো ভাইয়া, dw = কি হবে, dq - du। dq মানে কি ওই যে লেখাইছিলাম না tds, আর du মানে কি লেখাইছিলাম বলো তো ভাইয়া, cbdt। cbdt দেখো tds - cbdt, তিনটাই কারেক্ট, তার মানে ক খ গ হলো কারেক্ট অ্যান্সার। একটু মনে রাখতে হবে, এভাবে টেকনিক্যালি তোমাকে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা লাগবে। পর্তাবর্তী প্রক্রিয়া কি হয়েছে বলো তো ভাইয়া, এটা একটা কি প্রক্রিয়া, এটা একটা ধীর প্রক্রিয়া, মোটেও না একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া না। যেহেতু এটা ধীর প্রক্রিয়া না, তাহলে বাকি দুইটা কারেক্ট অ্যান্সার হতে বাধ্য আমাদের। দেখো কার্ণচক্রের ক্ষেত্রে কি হয়, কার্ণচক্রের ক্ষেত্রে মানে তোমরা এগুলো তো আমরা জানি যে চতুর্থ ধাপে কোনটা ঘটে বলো তো ভাইয়া, রুদ্ধতাপীয় সংকোচনটা আমাদের ঘটে। তৃতীয় ধাপে কিন্তু রুদ্ধতাপীয়, আমরা কিন্তু এই ধাপগুলো কিন্তু একটু মনে রাখতে হবে কোন ধাপে কোনটা ঘটে। কার্ণচক্রের দ্বিতীয় ধাপে কি কি হয় বলো তো ভাইয়া, এইটা একটু মনে রাখাটা লাগবে, এইটা একটু আমাদেরকে কোন ধাপে কি কি জিনিস হয় এই জিনিসগুলো একটু কি করতে হবে বলো তো ভাইয়া, আমাদের একটু মনে রাখতে হবে। তো দ্বিতীয় ধাপের ক্ষেত্রে কি হয় বলো তো ভাইয়া, চাপের মানটা কি হয়ে যায়, অবশ্যই হ্রাস পায়, আর তাপমাত্রা অবশ্যই চাপ এবং তাপ দুইটাই হ্রাস পায়, তার মানে ক আর খ হলো কারেক্ট অ্যান্সার। ওকে, এবার আসো ভাইয়া আমাদেরকে কি বলতেছে যে ওই যে সেম টাইপের প্রশ্ন, যে ওই যে আমরা কার্য সম্পাদন সহ কে এর মানটা, তখন আমরা কি শিখছিলাম বলতো, টি এর দিয়ে সূত্র শিখছিলাম। এখন মনে রাখবা যে যেহেতু তাপ দেওয়া আছে Q2 - Q1 - Q2, Q1 - Q2, তার মানে Q1 এর মান কত 600, আর Q2 এর মান কত 450, আর উপরে Q2 মান 450। বুঝতে পারছো ভাইয়া? ওকে 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 ওকে, আমরা একেবারে এই চ্যাপ্টার একেবারে শেষ দিকে কিছু প্রশ্ন আছে, তারপরে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? চলো আমরা দেখি লাস্ট আরো 4-5টা প্রশ্ন আমি একটু অ্যাড করি। ওকে চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেনগুলো চলে যাই। রেফ্রিজারেটর তাপগতিবিদ্যার কোন সূত্রের ভিত্তিতে নির্মিত হয় বলো তো, এটা হলো আমাদের দ্বিতীয় সূত্রের ভিত্তিতে আমাদের রেফ্রিজারেটর নির্মিত হয়। আর শূন্যতম সূত্রের মধ্যে কি ছিল বলো তো ভাইয়া, শূন্যতম সূত্রের মধ্যে ছিল থার্মোমিটার, ঠিক আছে? এরপর একটা আসো, তাত্ত্বিকভাবে তাপগ্রাহকের তাপমাত্রা কত হলে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হয় বলো তো ভাইয়া, এটা কত হবে, এটার উত্তর হবে কত পার্সেন্ট বলো তো? এটার উত্তর হবে আমাদের 100%। এই যে দেখো কি বলছে, যদি তাপ ইঞ্জিন থেকে, আচ্ছা এই যে দেখো প্রশ্নটা পেয়ে গেছে, তাত্ত্বিকভাবে যখন তোমার কি হয় বলো তো ভাইয়া, তাপ গ্রাহকের তাপমাত্রা তাত্ত্বিকভাবে বলছে যেহেতু, তার মানে কি বলো তো ভাইয়া, তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা 100% হবে যখন এটা মান কত হবে, শূন্য হবে। একটা কার্নো ইঞ্জিনে হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে কার্যরত আছে দক্ষতা কত? আচ্ছা ভাইয়া বলো তো ভাইয়া, হিমাঙ্ক আর যখন কি আছে বলো তো স্ফুটনাঙ্কের মধ্যে, হিমাঙ্ক বলতে গেলে কত ডিগ্রি বোঝানো হয় বলো তো ভাইয়া, 0 ডিগ্রি সেলসিয়াস, আর স্ফুটনাঙ্ক বলতে 100 ডিগ্রি সেলসিয়াস। এটা কত কেলভিন হবে, 273 কেলভিন, আর এটা কত হবে 373 কেলভিন। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, তুমি বলো তো এটা কিসের সূত্র জানো, এটা = 1 মাইনাস কি জানো বলো তো ভাইয়া, T2/T1 × 100%, বলতো জানি না আমরা। তো এটা জাস্ট এখানে বসাই দিলে আমাদের কি বলতো, আমাদের কাজ শেষ। আমাদের কি বলতো, আমাদের কাজ শেষ, জাস্ট এইটুকু কাজ, জাস্ট আমাদের কাজ কি বলতো ভাইয়া, জাস্ট আমাদের কাজ হলো এইটুকু, যে এটার মানটা জাস্ট বসাই দেওয়া, তারপরে কাজ শেষ। তাহলে এটা = দেখো এখানে 1 - 273, সবসময় ছোট মানটাকে উপরে বসাবা আর বড় মানটাকে নিচে বসাবা, × 100% করলে কত আসতেছে দেখো তো, এই মানটায় কত আসতেছে দেখো তো, এই মানটা আসতেছে আমাদের 26.81%, 26.81%। এই ম্যাথটাকে আমি সবসময় মুখস্থ রাখতে বলি, যে কখনো যদি বলা হয় যে কার্নো ইঞ্জিনের হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের এই মানগুলো দেওয়া আছে, তাহলে দক্ষতা বের করতে, তাহলে পুরো মুখস্থ রাখার জন্য 26.81%।
দেখো এখানে জিজ্ঞেস করছে কি কোন অবস্থায় এন্ট্রপির মান কম থাকে বলো তো ভাইয়া। এন্ট্রপি কি? এন্ট্রপি বলতে গেলে বুঝায় কি? এন্ট্রপি বলতে গেলে বুঝায় বিশৃঙ্খলা। কি বুঝায়? বিশৃঙ্খলা। তাহলে কোন অবস্থায় এই বিশৃঙ্খলা মানটা কম থাকবে? কঠিন অবস্থায় সবচেয়ে কম থাকে। কেন কম থাকে জানো? এরা সব কাছাকাছি থাকে, তার মানে বিশৃঙ্খলা করার সম্ভাবনা কম থাকে। এর বাইরে অন্যান্য মাধ্যমে কি হয়, আস্তে আস্তে বিশৃঙ্খলা মানটা কি হতে থাকে বলো তো? বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। এখানে বলছে কি যে এইখানে এন্ট্রপির পরিবর্তনের মান কত? কি জিজ্ঞেস করছে যে এন্ট্রপি কিসের মান? এন্ট্রপি পরিবর্তনের মান। আচ্ছা দেখো তো এন্ট্রপি পরিবর্তন বলতে তোমরা কি বুঝো? ডিএস ইকুয়াল টু কি জানি আমরা বলো তো ভাইয়া? ডি কিউ বাই টি। এখন এইটার পাশাপাশি তোমরা আরো সূত্র জানো। কি কি সূত্র জানো বলো তো ভাইয়া? এম এস লন টি টু বাই টি ওয়ান। তাহলে এখানে যেহেতু বলছে যে 29 গ্রাম পানিকে, পানি কি বলছে যেহেতু, দেখো পানির ক্ষেত্রে এই এস এর মানটা কত বলো তো ভাইয়া? 4200, তাই কিনা বলো তো ভাইয়া? এম এর মান দেওয়া আছে 29 গ্রাম, এটাকে তুমি কেজিতে নিয়ে নিবা 1000 কেজি, আর 4200, আর লন টি টু বাই টি ওয়ান। জাস্ট এখানে কি বলতো ভাইয়া? আমাদের টি টু এবং টি ওয়ানের মানটা যদি বসাই দেই তাহলেই আমাদের কাজ শেষ। টেম্পারেচার মানটা বসাই দিলে তোমার কাজ শেষ, তাহলে তুমি এন্ট্রপির কি পরিবর্তনের মানটা পেয়ে যাবা। ওকে, এন্ট্রপি সম্পর্কে কি বলা যায় বলো তো ভাইয়া? এন্ট্রপি সম্পর্কে কি বলা যায়? পরম মান নির্ণয় করা যায় না, অবশ্যই না। পরিবর্তন ধনাত্মক হতে পারে, হতেই পারে। পরিবর্তন ঋণাত্মক হতে পারে, হতেই পারে। সবগুলাই হতে পারে এখানের মধ্যে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে যাব স্থির তড়িৎ চ্যাপ্টারে। চলো আমাদের নেক্সট চ্যাপ্টারটার নাম কি? স্থির তড়িৎ। চলো আমরা স্থির তড়িতে। প্রথম চ্যাপ্টারটা একটু বেশি প্রশ্ন রাখা হয়েছে কারণ এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো ভাইয়া? খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে এই চ্যাপ্টার থেকে খুবই বেশি এমসিকিউ রাখা হয়েছে। ওকে, চলো তাহলে আমাদের নেক্সট চ্যাপ্টারটার নাম কি? আমাদের ভেক্টর। ভেক্টর হলো আমাদের নেক্সট চ্যাপ্টারের নাম। চলো আমরা স্থির তড়িৎ। আমরা তাহলে চলো স্থির তড়িতে চলে যাচ্ছি। ওকে, স্থির তড়িতের কোশ্চেনগুলো অ্যাড করে আমরা আবার আসতেছি। ওকে চলো, ভেক্টর চ্যাপ্টার থেকে আমাদের প্রথম এমসিকিউটা কি বলতেছে? কুলম্বের ধ্রুবকের একক কোনটি? আচ্ছা, এটা জানার আগে তোমাকে কয়েকটা জিনিস জানা লাগবে যে আমাদের সূত্রটা কি কি। এফ ইকুয়াল টু কি জানে বলো তো ভাইয়া? সি ইনটু কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, তাই কিনা? তো আমার এখানে লাগবে কি? এই যে ধরলাম কুলম্বের ধ্রুবক যদি এটা হয় বা কে যেটাই ধরো না কেন, তাহলে এটা যদি হয় তাহলে এই পাশে আমরা যদি এটাকে রাখি, এটা কি হয়ে যাবে বলো তো ভাইয়া? ধরলাম কে ধরলাম এফ ডি স্কোয়ার বাই কিউ ওয়ান আর কিউ টু। তাহলে এফ এর মানটা কি বলো তো ভাইয়া? নিউটন। আর ডি স্কোয়ার মানে মিটার স্কোয়ার, কিউ ওয়ান মানে কুলম, আর এটা একক হলো কুলম। তাহলে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2 এটাতে আছে। এটা দেখো ভাইয়া, এটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের একক জিজ্ঞেস করছে। তড়িৎ ফ্লাক্সের একক কি হবে বলো তো ভাইয়া? তড়িৎ ফ্লাক্সের একক হবে নিউটন মিটার স্কোয়ার। এখানে শুধু কি হবে? কুলম একটা হবে, মানে কিউ একটা হবে, তাহলেই হয়ে যায়। ঠিক আছে, একটা বস্তুর মোট চার্জ হতে পারে কোনটি বলো তো ভাইয়া? একটা বস্তুর মোট চার্জ হতে পারে 6.4 × 10⁻⁻19 কুলম। আধান ঘনত্বের একক কি? আধান ঘনত্বের এককটা মনে রাখবে এইভাবে, কিউ বাই ডি স্কোয়ার। তাহলে কি আসে? কুলম বাই মিটার স্কোয়ার মানে হলো কুলম মিটার ইনভার্স 2। হ্যাঁ ঠিক আছে। এরপর দেখো কুলম্বের সূত্র। কুলম্বের সূত্র কি হয়? কেবল বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য? হ্যাঁ। গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয়? না। মাধ্যমের উপর নির্ভর করে? হ্যাঁ অবশ্যই করে। তিনোটাই হলো সঠিক উত্তর। পরস্পর থেকে 3 মিটার দূরত্বে, তার মানে ডি এর মান দেওয়া আছে কত মিটার? 3 মিটার। বায়ু মাধ্যমে দুইটা, একটা হলো কিউ ওয়ান একটা হলো কিউ টু, দুইটার মানে কত দেওয়া আছে? 2 কুলম। স্থাপন করলে এদের মধ্য বল কত বলো তো ভাইয়া? এফ ইকুয়াল টু আমাদের কি বলো তো ভাইয়া? সি ইন্টু কিউ ওয়ান বা এপসাইলন নট ইন্টু কিউ ওয়ান, যেটাই বসাই আমরা, কি বলো তো ভাইয়া? 1/4 এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এবার এটা বসাই দিলে কিউ ওয়ানের মান জানো, কিউ টু মান জানো, ডি স্কোয়ার মান জানো, যা বসাই দিবা মান শেষ। নিচের কোন সমীকরণটি ভুল? দেখো তো কোনটা ভুল। এই যে দেখো এখানে দেওয়া আছে ডি, এটা হবে কি? ডি স্কোয়ার, মানে এফ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার। ঠিক আছে, এগুলো সব সঠিক, তার মানে এটাই হলো সঠিক উত্তর। বলছে কি দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বল কোনটি? অন্য চার্জের উপর নির্ভর করে না। হ্যাঁ, অন্য চার্জের উপর নির্ভর করে না, সংরক্ষণশীল, তার মানে এটা হবেই না। তার মানে খ নাম্বারটা বাদ, এর সীমা অসীম। হ্যাঁ, তার মানে ক আর গ, মানে 2 নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার।
দুটি চার্জের মধ্যকার বলের মান নির্ভর করে কিসের উপর? চার্জের পরিমাণের উপর, মধ্যবর্তী দূরত্বের উপর। হ্যাঁ, চার্জের পরিমাণ ও মধ্যবর্তী দূরত্বের উপর, ডাইলেকট্রিক ধ্রুবকের উপর। মানে সব দেখো কিউ ডি কে সবগুলোর উপরে কি করে? এটা নির্ভর করে থাকে, এটাও নির্ভর করে থাকে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। বলতেছি কি, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে এত মিটার ব্যবধানে, কত মিটার? 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য 200 ভোল্ট হলে প্রাবল্য কত? আচ্ছা, এইটা আমরা কি জানি? ই ইকুয়াল টু কি বলতো? ডিভি বাই ডিআর, তাই না বলতো ভাইয়া? তাহলে ডিবির মান কত আছে? 200 ভোল্ট। আর ডিআর মান এটা সেন্টিমিটার আছে, এটাকে মিটারে নিয়ে যাও, তার মানে হয়ে যাবে কত? 0.5। তার মানে 200 বাই 0.5, এটা হয়ে যাবে কত? 400 ভোল্ট পার মিটার। ভোল্ট পার মিটার কোথায় আছে? গ নাম্বারটায়। গ নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, ওকে। বলতেছে গিয়ে একটা বিন্দুতে তড়িৎ বিভব ভি এর মান দেওয়া আছে, ভি এত ভোল্ট দেওয়া আছে, 6x - 3y + 2z এত ভোল্ট হলে তড়িৎ প্রাবল্য কত? মনে রাখবা যে এটা বের করার সূত্র হলো ডিরেক্ট তুমি কি করবা বলো তো ভাইয়া? বর্গমূল করে দিবা। তাহলে কত হয়? 6 স্কয়ার প্লাস -3 হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার, এটা করলে কত আসে? 36 আর 9 45 আর 49। এটা আমি শর্টকাট হিসাবে মনে রাখতাম, তার মানে এটা 7 নিউটন পার কুলম। ঠিক আছে, তড়িৎ বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টকে কি বলা হয়? তড়িৎ প্রাবল্য বলে। তড়িৎ প্রাবল্য বলে। মনে রাখবা যে তড়িৎ বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টকে আমরা কি বলে থাকি? তড়িৎ প্রাবল্য বলে থাকি। দুটি চার্জিত, দেখো কি বলতেছে যে দুটি চার্জিত বস্তুর চার্জ প্রয়োগের ক্ষেত্রে কি বলতেছে দেখো, দুটি চার্জিত বস্তুকে তুমি যখন সংযোগ করে দিবা তখন কি কি হয় দেখো তো? যতক্ষণ না তাদের মধ্যে চার্জের ইয়া হয় তখন কি হয়? কখন হয় বলো তো ভাইয়া? যখন বিভবের ক্ষেত্রে এটা হয়, মানে সংযুক্ত বস্তুর মধ্যে চার্জ প্রবাহিত হতে থাকে যতক্ষণ না তাদের মধ্যে বিভবটা সমান হবে ততক্ষণ অবধি কি হতে থাকে বলো তো ভাইয়া? এটা কি হতে থাকে বলো তো ভাইয়া? চার্জ প্রবাহিত হতে থাকে। এরপরে কি বলছে? একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুতে কিউ এবং কিউ এর মধ্যে সম্পর্ক কি স্থাপন করলে কেন্দ্র বিভব শূন্য? কিউ ইকুয়াল টু -কিউ। তুমি জাস্ট একটা নর্মাল বেসিক ম্যাথ করলে এইগুলা পেরে যাবা। ঠিক আছে, এইগুলোতে আমি সময় নষ্ট করব না। 5 সেন্টিমিটার ব্যাসার্ধের চার্জিত ফাঁপা গোলকের ক্ষেত্রে বলছে যে পৃষ্ঠে বিভব আছে, যদি ধরো পৃষ্ঠে বিভব বলে দিচ্ছে যে 10 ভোল্ট হয়, তাহলে কেন্দ্রীয় বিভবের মান কত হবে বলো তো? কেন্দ্রীয় বিভবের মান কত হবে? 10 ভোল্টই থাকবে, সেম ভোল্টের মানে থাকবে। যখন 8 দেখো কুলম চার্জ প্রবাহিত হলে এখানে বিদ্যুৎ কি পরিমাণ প্রবাহিত হয়? বিদ্যুৎ শক্তির মানটা কত হবে জানো? এই যে দেখো, এই যে বিভব পার্থক্যটা আছে তাকে তুমি চার্জ দিয়ে গুণ করবা। 8 × 10⁻³ এটা করলে আসবে কত জানো? 0.096 জুল। 0.096 জুল, মানে গ নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। একটা চার্জিত গোলাকার পরিবাহীর ক্ষেত্রে অভ্যন্তরে প্রাবল্য শূন্য থাকে। হ্যাঁ, শূন্য থাকে। অভ্যন্তরে প্রাবল্য শূন্য হলে বিভব শূন্য না, তার মানে পৃষ্ঠে কোনো বিন্দুতে বিভব সমান, তার মানে ক আর গ হলো কারেক্ট অ্যান্সার। বলতেছে এই বিন্দুর বিভব কত? কি কি দেওয়া আছে দেখো। ভি ইকুয়াল টু আমরা কি জানি বলো তো ভাইয়া? 1/4πε0, 1/4πε0 Q/R জানি। এখানে দেখো তোমাকে আদানটা দেওয়া আছে 2 × 10⁻⁻, কত? এখানে তো কিছুই দেখা যায় না। 2 × 10⁻⁻10 বলছে, তার মানে 1/4πε0। দেখো 4πε0, মানে তুমি এখানে 9 × 10⁹ বসাই দাও, আর ইন্টু কিউ এর মানটা বসাই দাও 2 × 10⁻10, আর আর এর মানটা এখানে কত দেওয়া আছে দেখো তো? আর এর মানটা এখানে দেওয়া আছে কত 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 4, তাই কি না? চোখে তো দেখতেছেন, হ্যাঁ 4 সেন্টিমিটার। এই যে 4 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে কি 0.04 মিটার। এটা করলে যা অ্যান্সার হবে তাই হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো আমরা আরো কিছু প্রশ্ন এই চ্যাপ্টার থেকে দেখা লাগবে, আমাদের দেখা লাগবে। ওকে, দেখো কি বলতেছে যে সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রে, সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতেছে? যে সবসময় মনে রাখছে বা যে সমবিভব তল এবং তোমার হলো যে তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। সমবিভব তলের যে কোনো দুটি বিন্দুর বিভব পার্থক্য কত হবে? এটা আবার খুবই কমন প্রশ্ন, এটা প্রায় টাইমে আসতে দেখা যায় যে বিভিন্ন বোর্ডগুলোতে তুমি দেখবা যে এই টাইপের প্রশ্নগুলা প্রায় টাইমে দিয়ে থাকে। ঠিক আছে, যে ধরো এর আগের প্রশ্নটা দেখো,
এর আগের প্রশ্নটা কি বলছে একটু ভালো করে খেয়াল করে দেখো। বলতেছে যে সমবিভব তলের, তাই কি না বলতো ভাইয়া, সমবিভব তল এবং তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত বলছে 90 ডিগ্রি। আর যদি বলা যায় সমবিভব তলের যে কোনো দুটি বিন্দুর বিভব পার্থক্য কত, সেটার মান কত হয়ে যাবে বলো তো, 0 হয়ে যাবে। সেটার মান কত, সেটার মান মনে রাখবা কত, 0 0 0। এবার আসো ভাইয়া সমবিভব তলের বৈশিষ্ট্যটা কি, সেটা হলো যে দুটি সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করে না। হ্যাঁ ঠিক আছে, সমবিভব তলে আধানগুলো গতিশীল দিকে মোটেও না। সমবিভব তলকে তড়িৎ বল রেখাগুলো সমকোণে ছেদ করে, হ্যাঁ 90 ডিগ্রি কোণে ছেদ করে, একটু আগে বলছি, তার মানে ক আর গ হলো সঠিক উত্তর। তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক কোনটা, কুলম এবং মিটার, কুলম এবং মিটার, কুলম এবং মিটার মানে সিএম, সিএম হলো তড়িৎ দ্বিমেরুর একক। বলতেছে কি দেখো, বলতেছে যে আধানের কোয়ান্টাম অনুসারে কোন বছর চার্জটি থাকা সম্ভব, অবশ্যই 3.2 × 10⁻−19। মাধ্যমের বেদনযোগ্যতার একক মানে এপসাইলন নটের একক কি, এটা খুবই কমন প্রশ্ন ভাইয়া, এটা তোমার পরীক্ষায় ভাইয়া তুমি 100টা 100% দিয়ে রাখো, তোমার কোনো না কোনো বোর্ডে তোমরা এটা পাবা, কোনো না কোনো বোর্ডে তোমরা এটা পাবা। ঠিক আছে, বলতেছে মাধ্যমের বেদনযোগ্যতার একক কোনটি, মাধ্যমের বেদনযোগ্যতার একক কোনটি বলো তো, মাধ্যমের বেদনযোগ্যতার একক কোনটা হবে। তুমি দেখো আমরা কি জানি F = 1/4πε0 Q1 Q2/d², তাই কিনা বলো তো ভাইয়া, এই তাই কিনা, তাই। তাহলে তুমি যদি এপসাইলন নটের মানটা বের করতে চাও, তাহলে এপসাইলন নটটাকে ওই পাশে পাঠাই দাও, আর 1/4πf Q1 Q2 কত d²। এখন 4π এর তো কোনো একক নাই, তার মানে Q1 এর একক কি, কুলম, কুলম, আর d² মানে মিটার স্কোয়ার, আর f এর এখন নিউটন, তার মানে কুলম স্কোয়ার মিটার ইনভার্স 2 নিউটন ইনভার্স 1, কুলম স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2, এটাই হলো অ্যান্সার। বুঝতে পারছো, পরীক্ষা আসবে ভাই, 100% পরীক্ষা আসবে। দেখো কি বলছে যে একটা সমান্তরাল পাত ধারকের ভোল্টেজ স্থির রেখে পাত দুটির ব্যবধান 25% কমালে সঞ্চিত শক্তি শতকরা, এই সঞ্চিত শক্তির সূত্রটা একটু মনে রাখবা, ½ অথবা ½ যে কোনো একটা দিয়ে ম্যাথটা করলেই ম্যাথ মিলে যাবে। ঠিক আছে, দেখো গোলাকার পরিবাহী ধারকত্ব উহার ব্যাসার্ধের কি হবে, সমানুপাতিক, উহার ব্যাসার্ধের কি সমানুপাতিক, গোলাকার পরিবাহী ধারকত্ব উহার ব্যাসার্ধের কি হয়, সমানুপাতিক হয়। ঠিক আছে, উহার ব্যাসার্ধের সমানুপাতিক হয়ে থাকে। তার মানে কি এগুলো তোমাদেরকে মনে রাখতেই হবে ভাইয়া, এগুলা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এবার আসো ভাইয়া, বলছি কি ধারকের সঞ্চিত শক্তির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, কোনটা হবে বলো তো, কিউ ভি কোনটা আছে, কিউ ভি নাই, কিউ সি না, কিউ ভি নাই, বিসি না, এই যে ½CV², মানে ডব্লিউ ইকুয়াল টু কি ½ CV², খুবই 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 গুরুত্বপূর্ণ। ধারক দ্বয়ের তুল্য ধারকত্ব কত, এটা কি আছে, এটা আছে তোমার হচ্ছে যে শ্রেণীতে, তাহলে কি হবে 1/RS = বা 1/C যেটাই বলো না কেন, তাহলে কি হবে 1/C1 + 1/C2, তাহলে কত হবে 1/20 + 1/60, ক্যালকুলেটরে ক্লিক করে CS এর মানটা বের করে ফেলবা। ঠিক আছে, এক খণ্ড মেঘে দেখো কি বলছে যে এক খণ্ড মেঘে কি পরিমাণ চার্জ আছে তা মাপা যায় কোন সূত্রের সাহায্যে, গাউসের সূত্রের সাহায্যে এই জিনিসটা মাপা যায়, কোন সূত্রের সাহায্যে, গাউসের সূত্রের সাহায্যে। ওকে, এর মাধ্যমে আমাদের স্থির তড়িৎ চ্যাপ্টারটা শেষ, দুইটা চ্যাপ্টার এই প্র্যাকটিস হয়ে গেছে। এবার আমরা কোথায় যাব, এবার আমরা চলে যাব ভাইয়া চলতরিতে। আমাদের প্রায় কতগুলা প্রশ্ন, আমাদের প্রায় তোমার হলো যে 70টা প্রশ্ন কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলতরিতে যাব, একটু ফাস্ট পড়াচ্ছি, কারণ হলো যে যাতে একটু ক্লাসটা আগে আপলোড দিতে পারি, কারণ তোমরা অনেকেই অপেক্ষা করতেছো। আজকে আমাকে কয়েকবার সকালবেলা তোমাদেরকে দেখাবো, এতবার কল দিছে এত স্টুডেন্ট, ভাইয়া কখন আপলোড হবে। আসলে আমার আসলে ব্যাক সাইডে প্রচণ্ড রিসেন্ট খুব ব্যথা হচ্ছে, যার কারণে আমি সময় মতো এই রেকর্ডটা করতে বসলেও রেকর্ডটা করতে পারতেছিলাম না ভাইয়া, আমি এক্সট্রিমলি সরি। ঠিক আছে, চলো আমরা আমাদের চলতরিতের কিছু গুরুত্বপূর্ণ এমসিগুলোকে একসাথে নিয়ে আসবো, এখন একসাথে সবগুলাকে। চলো শুরু করি। চলো ভাই আমরা তাহলে চলতরিতে শুরু করে দেই। আমাদের প্রথম প্রশ্ন চলতরি থেকে কি বলতেছে যে তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহীর রোধ কিভাবে পরিবর্তন হয়। এটা কোন জায়গায় আসছে একটু তোমাকে বলি, এই টাইপের প্রশ্নগুলো না প্রচুর আসে তোমাদের পরীক্ষাগুলো। এই প্রশ্নটা আসছে কোথায়, এই প্রশ্নটা আসছে তোমার হলো যে কুমিল্লা বোর্ড। দেখো কুমিল্লা বোর্ড এবং বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড 21 সালে এবং বরিশাল বোর্ড 24 সালে,
এই চ্যাপ্টার থেকে অনেক বেশি থিওরিটিক প্রশ্ন আসে। এই তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহীর রোধ কিভাবে পরিবর্তন হয়। মনে রাখবা কি, এটা তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে আর অর্ধপরিবাহীর রোধটা তখন কি হয়, হ্রাস পায়। নিচের কোন পদার্থের রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক? ভাইয়া উষ্ণতা গুণাত্মক ঋণাত্মক দেখো কার, এখানের মধ্যে শুধুমাত্র জার্মেনিয়াম, আর বাকি সবগুলো উষ্ণতা কি বলতো ভাইয়া, ধনাত্মক, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, টাংস্টেন। ঠিক আছে। পরিবাহিতার একক কি? পরিবাহিতার একক কি বলতো ভাইয়া? পরিবাহিতার একক হলো অ্যাম্পিয়ার, মানে এ ভি ইনভার্স 1, তার মানে ক নাম্বারটা। একটা তামার তারের রোধ দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে, 2R। দেখো কত দেওয়া আছে, 2R। বলছে আয়তনটা সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে, তারটির দৈর্ঘ্য ধরলাম, তারটির দৈর্ঘ্য তোমার কত আছে, দেখো তারটির দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয়, তুমি সবসময় মনে রাখবা n স্কোয়ার ইন্টু আগেরটা, মানে আগের R1 ধরলাম, তার মানে n স্কোয়ার মানে দ্বিগুণ মানে কত, 4, আর R1 এর মান কত ছিল, ধরলাম 2R, তার মানে এটা কত হবে, 8R হলো কারেক্ট অ্যান্সার। তাপমাত্রা স্থির রেখে একটা তারকে টেনে 3 গুণ করা হলে রোধ কত গুণ হবে, 9 গুণ হবে। n স্কোয়ার পরিমাণ বাড়বে, কি স্কোয়ার, n স্কোয়ার পরিমাণ বাড়বে। এখন n এর মান কত আছে, 3, তার মানে 3 স্কোয়ার মানে কত গুণ, 9 গুণ হবে। 9 গুণ হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে ভাইয়া, 9 গুণ হবে কারেক্ট অ্যান্সার। রোদের বিপরীত রাশি নিচের কোনটি, নিজের লেখা রাখছে, নিচের কোনটি বলো তো ভাইয়া, নিচের কোনটা হবে, পরিবাহিতা। রোদের বিপরীত রাশি সব সময় মুখস্থ, একদম টুটস্থ আগায় রাখবা, পরীক্ষা আসবে ভাইয়া। রোদের বিপরীত রাশিটা কি, সেটা হলো পরিবাহিতা। ওকে দেখো, একটা পরিবাহীর দৈর্ঘ্যকে কি করছে, দ্বিগুণ করছে। প্রস্থচ্ছেদের কথা বল, দেখো আর ইকুয়াল টু আমরা কি জানি বলতো ভাইয়া, রো এল বাই এ, এটা হলো কি আমাদের সূত্র। এখন দেখো দৈর্ঘ্য দ্বিগুণ, দৈর্ঘ্য মানে এল দ্বিগুণ করছে, দেখো রো এল মানে হয়েছে 2L, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক মানে a বাই 2, তাহলে এটা করলে কি হবে, উপরে 2টা চলে গেল, 4 রো এল বাই এ, তার মানে কি দেখো তো, 4 ইন্টু আর মানে 4 গুণ, দেখো কত গুণ, 4 গুণ। বুঝতে পারছো, রোধ কত হবে, 4 গুণ হবে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে এটা একদম মুখস্থ রাখা লাগবে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে এই রোধের মানটাকে কি রাখা লাগবে বলো তো ভাইয়া, আমাদের মুখস্থ রাখা লাগবে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে আপেক্ষিক রোধের মানটা কত হবে, 10⁻⁻4 ওহম মিটার। এটা কি বলো তো ভাইয়া, আপেক্ষিক রোধের একক। সেহেতু আমাদের এটার মানটা অনেক সময় এককগুলা এলোমেলো রাখে, তার জন্য আমাদের এইভাবে মুখস্থ রাখা লাগবে। চলো আমাদের নেক্সট প্রশ্নটা কি বলতেছে দেখি। একটা পদার্থের বলতেছে যে আপেক্ষিক রোধের মানটা দেওয়া আছে এবং এখানে ব্যাসের মানটা দেওয়া আছে। আচ্ছা দেখো, ব্যাস যদি দেওয়া থাকে, মনে রাখবা যে ক্ষেত্রফলটা কি হয়, পাই আর স্কোয়ার হয়, তাহলে ব্যাসের মান দিয়ে তুমি ক্ষেত্রফলটা বের করে ফেলতে হবে। 3 মিলিমিটার যেহেতু আছে, এটাকে মিটার আগে নিতে হবে। দেখো তারপরে তোমাকে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করে এটাকে হোল কিউব করতে হবে। এখন দেখো বলতেছে তারের রোধ কত, বলছে 12 ওহম হবে, মানে আর এর মানটা বলতেছে 12 ওহম হবে। ঠিক আছে, আর এখানে আপেক্ষিক রোধের মানটা কত বলতেছে, দেখো রো এর মানটা বলতেছে 1.8 ইন্টু 10 ইনভার্স -এ। তাহলে আর ইকুয়াল টু কি জানো বলো তো ভাইয়া, রো এল বাই এ। এর মানটাও তুমি জানো, আর এর মানটাও জানো, রো এর মানটাও জানো, তাহলে এল এর মান কি হবে বলো তো, আর এ বাই রো, তাই কি না? তা আর এ বাই রো এর মানটা বের করলে তোমার আলটিমেটলি ম্যাথের অ্যান্সার এখান থেকে কোনো একটা পেয়ে যাবা, জাস্ট ক্যালকুলেটরে ক্লিক করার কাজ। ঠিক আছে, এবার আসো আপেক্ষিক রোধের একক কোনটা বলো তো ভাইয়া, আপেক্ষিক রোধের একক কোনটা? এই জিনিসটা কিন্তু আমাদের প্রচুর আসছে। কোন কোন জায়গায় আসছে আমি একটু বলি। ঢাকা বোর্ড 22 সালে আসছে, ঢাকা বোর্ড 22 সালে, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড, আরো কোন জায়গায় জানি আসছে। তার মানে বুঝতেছো এককের প্রশ্নগুলো কি পরিমাণ তোমার পরীক্ষা আসে ভাইয়া। তো আপেক্ষিক রোধের এককটাকে কিভাবে, এর আগে ওই যে দেখাইলাম না তোমাকে, বারবার লাভ শেপ চলে আসতেছে। ঠিক আছে, এই ওহম মিটার, বুঝতে পারছো? এটা হলো আমাদের কি আপেক্ষিক রোধের একক, জাস্ট ওহম মিটার। ঠিক আছে, এটা হলো একক। ওকে, এরপরে আসো ভাইয়া, একটা তারকে কেটে লম্বা করলে কি কি হয় বলো তো ভাইয়া? শুধুমাত্র রোধ বৃদ্ধি পাবে, শুধুমাত্র রোধ বৃদ্ধি পায়, শুধুমাত্র রোধ বৃদ্ধি পায়। এখানে কি অ্যান্সার নাই নাকি? এখানে কি অ্যান্সার নাই নাকি? ধর একটা তার কেটে লম্বা করা হলে, লম্বা করলে কি হয় বলো তো ভাইয়া?
শুধুমাত্র রোধ বৃদ্ধি পায়, এখানে অ্যান্সার নাই, বুঝতে পারছো? এখানে আমাদের অ্যান্সার নাই। আপেক্ষিক রোধ কোনো বৃদ্ধি পায় না, আর রোধ বৃদ্ধি পায়, রোধ কোনো হ্রাস পায় না। দুইটাই তো সেম প্রশ্ন, তাই না? মানে আমি মাথা মনে হচ্ছে গুলাই গেল, কি হলো? দুইটাই তো সেম প্রশ্ন, অপশন আলাদা কেন? হ্যাঁ, দুইটাই সেম প্রশ্ন, ঠিক আছে। দেখো, রোধ বৃদ্ধি পায়, এই যে এখানে আবার অ্যান্সার আছে। ওকে, আপেক্ষিক রোধ নির্ভর করে কিসের উপরে জিজ্ঞেস করতেছে বলো তো ভাইয়া? আপেক্ষিক রোধ কিসের উপরে নির্ভর করে? আমাদের হলো যে তাপমাত্রার উপর নির্ভর করে। হ্যাঁ, তাহলে বলো তাপমাত্রার উপর নির্ভর করে আপেক্ষিক রোধ। আর কি কি পরিবাহীর আর কি কির উপর আপেক্ষিক রোধটা নির্ভর করে? আমাদের উপাদানের উপরে। তার মানে 2 আর 3 হলো কারেক্ট আনসার। প্রবাহ ঘনত্বের একক কোনটা হবে বলো তো ভাইয়া? অ্যামিটার পার মিটার। দেখো, অ্যামিটার মিটার ইনভার্স 2, এটা কোথায় আছে? এই যে বলতেছে যে 5 ক্যালোরি তাপ দিয়ে কত জুল কাজ করা সম্ভব বলো তো ভাইয়া? 5 ক্যালোরি তাপ, ডব্লিউ ইকুয়াল টু জে কিউ। জে এর মান কত আছে বলো তো ভাইয়া? আমরা কিন্তু জানি 4.2 ইন্টু 5 জুল, তার মানে 4 5 20, 5 দুগুণে 10, মানে 21। খুবই কমন প্রশ্ন যে ডব্লিউ ইকুয়াল টু জে কিউ সূত্র দিয়ে একটা এমসিকিউ আসবে। ভাইয়া মান চেঞ্জ করে দিতে পারে, কিন্তু এই টাইপের একটা না একটা কোনো না কোনো বোর্ডে তুমি একটা না একটা কমন পাবাই, ঠিক আছে? কোনো না কোনো বোর্ডে তুমি এরকম একটা প্রশ্ন কমন পাবাই। তারপরে কি বলছে? বলছে যে তাপের যান্ত্রিক সমতার একক কোনটি? তাপের যান্ত্রিক সমতার একক হলো, ওকে দেখো, জুল পার ক্যালোরি। কি জুল পার ক্যালোরি? এটা কি তাপের যান্ত্রিক সমতার একক? তাপের যান্ত্রিক সমতার একক কি? জুল পার ক্যালোরি। 10 ওহম রোধের বলছে কুণ্ডলীর মধ্য দিয়ে এত অ্যাম্পিয়ার এত এত। এই দেখো, এটা তো সহজ, এটা তো আমরা সবাই জানি, এটা তো আমরা কি জানি, সবাই জানি। এইচ ইকুয়াল টু কি বলো তো ভাইয়া? আই স্কয়ার আর টি। আই এর মানটা কত? দেখো 10 স্কয়ার। আর এর মানটা কত? 10 ওহম। টি এর মানটা হলো 60 সেকেন্ড। তাহলে কি হবে বলো তো? 60,000। 6 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলো তো ভাইয়া? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। 6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল কোথায় আছে? এই যে ক নাম্বারটা হলো কারেক্ট আনসার। এবার বলো ভাইয়া এখানে কি আনসার হবে? কোন পরিবাহীর মধ্যে বলছে যে আই তড়িৎ প্রবাহ হলে এস বনাম আই, এস সমানুপাতিক কি থাকে? আই স্কয়ার। যদি এটা হয়, এটা কিসের ইকুয়েশন বলো তো ভাইয়া? এটা হচ্ছে পরাবৃত্ত, ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার। পরাবৃত্তের চিত্র কি বলো তো ভাইয়া? ওই যে প্যাট কাটা যায়, মনে আছে এগুলা? তার মানে এটা হলো কারেক্ট আনসার। ওকে, তো এইটা না তোমরা অনেকে হয়তো বা বুঝতে পারো না যে ভাই এটা কিভাবে হয়েছে, এটা কি কি বললেন আপনি? পরাবৃত্তর পরে এগুলা, এটা আমরা ম্যাথের যখন না কণিকের চ্যাপ্টার এমসিকিউ সলভ করবো বা সিকিউ, যারা আমার কণিক ক্লাসটা করছো, মানে সিকিউর জন্য ওয়ান শট ক্লাসটা করছো কণিকের ম্যাথের জন্য, তোমরা হয়তো এই জিনিসগুলো বুঝতে পারো যে ওয়াই ইকুয়াল টু কি, ওই যে মনে আছে ওয়াই ইকুয়াল টু, তোমার এগুলো তো মনে থাকার কথা, তো এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো এইগুলো আসলে ওখানেই আলোচনা করব। তো এটা দেখে আমরা এটা কণিকের তুলনা ইয়ার সাথে তুলনা করা যায়। তো কণিকের সাথে যদি তুলনা করা যায় পরাবৃত্তের সাথে যদি তুলনা করা যায়, পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের কি হয় বলো তো? লেখো, এইভাবে হয় আমাদের, হয় এইভাবে প্যাট কাটা যায়, নাহলে এইভাবে। তো এইখানে এই যে দেখো এইভাবে প্যাট কাটা গেছে, তার মানে এটা বোঝাচ্ছে মানে প্যাট কাটা যাবে একদম মূল বিন্দু থেকে, এটা যাবেই যাবে। তো এটা তো আর মূল বিন্দু থেকে যায় নাই, ঠিক আছে? এই যে এটা মূল বিন্দু থেকে গেছে, এই জন্য এটা হলো কারেক্ট অ্যান্সার। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারার কথা। চলো ভাইয়া নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। একটা বাল্বের গায়ে বলতেছি কি 110 ভোল্ট এবং 20 ওয়াট ক্ষমতা লেখা আছে, তাহলে তড়িৎ প্রবাহ কত? সবসময় মনে রাখবো যে এটা দিয়ে সূত্রটা কি? পি ইকুয়াল টু ভিআই। অনেক সময় আমরা এটা কিভাবে মনে রাখি জানো? ভিআইপি। তো এই ভিআইপি দিয়ে, পি ইকুয়াল টু ভিআই দিয়ে, এটা দিয়ে একটা না একটা এমসিকিউ তোমার পরীক্ষা থাকবে, এটা তুমি নিশ্চিন্তে থাকো, এরকম একটা প্রশ্ন আসবে। তাহলে ভিআইপি দিয়ে সূত্রটা কি হবে দেখো তো? 110 ভোল্ট দেওয়া আছে, তাহলে আই এর মানটা কি হবে বলো তো ভাইয়া? পি বাই ভি। পি এর মান কত? 20 ওয়াট, আর ভি এর মান কত? 110 ভোল্ট। তাহলে এটা কত হবে? এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই হলো অ্যান্সার, ঠিক আছে ভাইয়া? এবার আসো ভাইয়া, এটা কি হয়েছে? এটা বলতেছে কি একটি 220 ভোল্ট এবং 44 ওয়াট বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? দেখো ভাইয়া, এটাও সেম প্রশ্ন না? ওই যে ভিআইপি, পি ইকুয়াল টু ভিআই, তার মানে কি বলতো? ওই তড়িৎ প্রবাহ আই ইকুয়াল টু পি বাই ভি। পি এর মানটা কত দেওয়া আছে বলতো? 44, আর এটা দেওয়া আছে 220। দেখো বুঝে গেছি, 1/5, তার মানে এটা কত হবে? 0.2 অ্যাম্পিয়ার। দেখো 0.2 অ্যাম্পিয়ার।
ওকে, তোমাদের কি হয় জানো, অ্যাডমিশন টেস্টে যখন আসবা না, তখন ভার্সিটি অ্যাডমিশন টেস্টে যারা ইঞ্জিনিয়ারিং বুয়েট প্রস্তুতি বা সিকিউরিটির জন্য বা তাদের ক্যালকুলেটর ইউজ করার নিয়ম আছে, কিন্তু যারা ভার্সিটি প্রস্তুতিতে আসবে ইনশাল্লাহ, আমাদের তোমরা হয়তো বা জানো যে আমাদের ভার্সিটি নিয়ে একটা বিশাল প্ল্যানিংয়ের কাজ চলতেছে। আমাদের ভার্সিটি পূর্ণাঙ্গ কোর্স আসতেছে। একটা আগে থেকে একটু ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের একটা অফার যাবে খুব দ্রুত, এটা অ্যানাউন্সমেন্ট আসবে। তো তোমরা যারা যারা প্রি বুকিং দিয়ে রাখতে চাও 01314000610 আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি প্রি বুকিং করে রাখলে তোমার জন্য 1000 টাকা ডিসকাউন্ট থাকবে। আমাদের 1000 টাকা আমাদের ডিসকাউন্ট থাকবে আমাদের এই কোর্সের কোর্স ফিটা একটু পরেই আমাদের খুব দ্রুত 2-1 মধ্যে আমাদের অ্যানাউন্সমেন্ট আসবে। তোমাদের মেনলি কেমিস্ট্রি এক্সামের জন্য আমাদের যা যা প্ল্যানিং এটা নিয়ে আসলে দৌড়াদৌড়ি যাচ্ছে, এই জন্য আমাদের এইটা নিয়ে আমাদের ভার্সিটি অ্যাডমিশনের বিশাল প্ল্যানিং নতুন কিছু সাজানো হচ্ছে। ইনশাল্লাহ তোমরা যে কী পেতে যাচ্ছ অ্যাডমিশন নিয়ে তোমাদের কোনো আইডিয়া নেই। এমন আমরা যথেষ্ট স্বল্প মূল্যে তোমাদের জন্য যে কি আনতে যাচ্ছি, যে অ্যাডমিশন মানে তোমাকে ধরে ধরে দেখো ভাইয়া, তোমরা যদি আমার কাছে যদি ধরে ধরে, শুধু আমি না, আমার টিম থেকে সবাই প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাথে তো বাংলা ইংরেজি থাকবে, মানে প্রত্যেক ভার্সিটি ঢাবি রাবি জাবি চবি গুচ্ছ কৃষি এবং পাশাপাশি সিকিউরিটি যেন কাভার হয়, ওইখানে ধরে ধরে কিভাবে হাতে ক্যালকুলেশন, কারণ ওখানে ক্যালকুলেটর নাই। এই যে আমি যে একটু আগে এই ক্যালকুলেশনটা করছিলাম না, আমি খুশি হয়ে গেছিলাম। কেন জানো? কারণ এটাকে আমি মনে মনে হিসাব করতে পারছি যে 4 5 20 মানে 200, আবার 4 5 20 মানে এখানে নিচে 5 হবে উপরে 1 হবে, একটা টেকনিক। তার মানে 1/5 কে করলে আসবে 0.2, কারণ কি এটাকে আমি মনে মনে 10 ধরে নিচ্ছি, এইভাবে কাটাকাটি করলে 2 আর ওই 10টা জিরোটা ধরার জন্য একটা দশমিক। এগুলো সব হাতে ক্যালকুলেশন, কারণ ভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার হাতে ক্যালকুলেশনের বিকল্প কিচ্ছু নাই। ঠিক আছে, চলো কথা না বাড়ে তো এই নাম্বারে যদি কারো ইচ্ছা হয় যে এখনই প্রি বুকিং, এখনো আমাদের অ্যানাউন্সমেন্ট আসে নাই, তো অ্যানাউন্সমেন্ট আসলে বুঝতে পারবা। অ্যানাউন্সমেন্ট আসার আগে যদি কেউ মনে হয় যে প্রি বুকিং করে রাখবা আগে থেকে, যেহেতু সিট সংখ্যা খুবই সীমিত থাকবে প্রি বুকিং করার পরেই, প্রথম কতজনের জন্য দেই জানা নাই, তো ওইটা আমরা কেমিস্ট্রিটা গোছানোর পরে ওইটা নিয়ে অ্যানাউন্সমেন্ট আসবে। তো ইনশাল্লাহ মানে ভার্সিটি অ্যাডমিশন নিয়ে কোনো ভয় নাই ভাইয়া, তোমাকে ঢাবি তোমার যে স্বপ্নের ক্যাম্পাস সেখানে পৌঁছানোর দায়িত্ব আমাদের থাকবে ইনশাল্লাহ। চলো কথা না বাড়ে, ওকে এবার এখানে আসো ভাইয়া। দেখো এখানে কি বলছে যে আমরা একটা কি সূত্র জানি, P = VI, তাই না? এখন আরেকটা সূত্র জেনে রাখো তোমরা, এখানের মধ্যে জেনে রাখবা কি, ভি তোমার এখানে কার মান দেওয়া আছে, ভোল্টেজের মান দেওয়া আছে। তখন কিন্তু এখানের মধ্যে কিসের মান দেওয়া থাকতো, দেখো তোমার এখানের মধ্যে কিসের মান দেওয়া থাকতো, ভোল্টেজের মান দেওয়া থাকতো, কিন্তু চাইতো কি তড়িৎ প্রবাহ মানে আই চাইতো, কিন্তু এখন তো চাইছে রোধ। তার মানে এখন আর আই লাগবে না, আই এর পরিবর্তে আমরা জানি কি বলতো ভাইয়া, I = কি জানি, V/R। এটা কার সূত্র থেকে জানি, ওহম সাহেবের সূত্র থেকে জানি। তো ওহম সাহেব যেটা বলছে যে I = কি V/R, তার মানে এটা হবে কি P = V²/R। তার মানে V এর মানটা দেওয়া আছে 200² আর R এর মানটা তুমি কি বলো তো ভাইয়া বের করবা, আর P এর মানটা দেওয়া আছে 25, তার মানে R এর মানটা এখান থেকে তুমি বের করে ফেলতে পারবা। আশা করি বুঝতে পারার কথা। তো এই হলো ঘটনা, এই হলো কাহিনী। ঠিক আছে ভাইয়া, 1 কিলোওয়াট ঘন্টা = কত হবে, মনে রাখবা যে 1 কিলোওয়াট ঘন্টা = 3.6 × 10⁶ জুল। এখন এইটার বাইরে যদি অন্য কোনো মান থাকে, দেখো এখানে নাই এই অপশনটা, কিন্তু এইটা আছে দেখো 36, এখানে একটা 10 কম দিয়ে গুণ করলে তোমার হয়ে যাবে 36, আর একটা শূন্য কমে যাবে এখানে, মানে 10⁵ জুল। তার মানে ক নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। একই প্রশ্ন দেখো 5 BOT ইউনিট, মনে রাখবা যে 1 BOT ইউনিট, 1 BOT ইউনিট সমান 1 কিলোওয়াট, মনে রাখবা এটা। তার মানে 5 BOT সমান কত হবে বলো তো, 5 বলতেছে কি দেখো যে 240 ওয়াটের একটা টিভি 1 আওয়ারে এত স্ত্রী 10 মিনিট ধরে চালনা করলে কি হবে। দেখো ভাইয়া এইখানে জাস্ট আমরা কি এই যে P = V এই টাইপের সূত্র দিয়ে জাস্ট তুমি দুইটাকে সেগমেন্টে আলাদা করে বের করলেই কাজ শেষ হয়ে যাবে। এবার এটাতে আসো, বলছে যে বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত কত হবে বলো তো ভাইয়া। তড়িৎ প্রবাহ মানে কি, এখানে কি দেওয়া আছে, দেখো এখানে রোধ দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে 1000 ওহম, আর বি এর মানটা দেওয়া আছে কত 400 ভোল্ট। তার মানে কি দেখো I = কি জানি আমরা বলো তো ভি। দেখো আমরা একটু আগে কিন্তু তোমাকে ওহমের সূত্রে এখানে কি শিখাইছিলাম, এই যে দেখো এই যে ওহম সাহেব তোমাকে কি শিখাইছিল, I = কি শিখাইছিল V/R। জাস্ট তুমি এখন ওহম সাহেবকে খুশি করাই দাও, তোমার এখানে কি লাগবে তড়িৎ প্রবাহ, I = কি লাগবে V 400/1000। তো এটা ক্যালকুলেশন করলে যা হবে তাই হলো অ্যান্সার, 0.4 অ্যাম্পিয়ার। তাই কিনা বলো তো, তাই হলো কারেক্ট অ্যান্সার। হ্যাঁ এটাই হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, হ্যাঁ 0.4 অ্যাম্পিয়ার। ওকে এরপরের প্রশ্নটায় আসো,
বলতেছে যে এরপরের প্রশ্নটা আসো, বলতেছে জানুয়ারি মাসে বাতিটি 10 ঘন্টা ব্যবহৃত হলে জানুয়ারি মাসে কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে। তো এটার জন্য একটা সুন্দর সূত্র আছে, ডব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার টি বাই 1000 আর। এই সূত্রটা ইউজ করলে তুমি কিসের মান পেয়ে যাবা বলো তো ভাইয়া? এখান থেকে তুমি ডব্লিউ এর মান মানে কিলোওয়াটে পেয়ে যাবা, কিলোওয়াট পার আওয়ার। আর এখান থেকে খরচটা কি হবে বলো তো? যে মানটা পাবা ডব্লিউ তাকে তুমি কি করবা, 5 টাকা দিয়ে গুণ করবা, তাহলেই তোমার আলটিমেটলি অ্যান্সার পেয়ে যাবা। ঠিক আছে, কারণ এখানে ভি এর মান দেওয়া আছে, এখানে তোমার দেখো এই যে সব কিছু এক এক করে সবই তোমাকে দেওয়া আছে, এই যে সময়ের মান টি এর মান দেওয়া আছে, ওহমের মান দেওয়া আছে, সুন্দর করে বসাই দিবা তাহলেই কাজ শেষ। বলতেছে কি পি ও কিউ বিন্দু তুল্য রোধ কত বলো তো ভাই? তুল্য রোধ কিভাবে বের করবা? এই দুটা কিসে আছে? সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে তুমি কি করবা? 1/rp = 1/2 + 1/2, তাই কিনা বলো তো ভাইয়া? 0.5 মানে হলো 1, এটাকে উল্টাই দিলেও 1 হবে। সেম বর্তনীর তুল্য রোধ কত? এরা কিসে আছে বলো তো? শ্রেণীতে আছে। তার মানে কি প্রথম RS = কি R1 + R2 মানে হবে 4 + 6 মানে 10 ওহম। আর এরা কিসে আছে? RS প্রাইমটা কিসে আছে? এরাও তোমার শ্রেণীতে আছে, 2 + 8 মানে হলো 10 ওহম। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া এখানের মধ্যে তুল্য রোধটা কি হবে? 1/rp = কি হবে? 1/RS + 1/RS প্রাইম। তাহলে এটা হবে 1/10 + 1/10, তাহলে 10 আর এখানে হবে কি 2, তার মানে 10টাকে উল্টাই দাও, তাহলে এটা হয়ে যাবে কত? 5। দেখো আমাদের আলটিমেটলি 100টা প্রশ্ন আলহামদুলিল্লাহ আমরা 100 মাইল ফলকে স্পর্শ করতে পারছি 50 মিনিট। একটু ফাস্ট আগাচ্ছি, তোমরা কি কষ্ট পাচ্ছ কিনা একটু জানাবা কমেন্টে। আলহামদুলিল্লাহ 100টা আমাদের এমসিকিউ টাস্ক ফিল আপ। আচ্ছা চলো আমরা এবার 101 নাম্বার প্রশ্নে চলে যাই, যে কি বলছে 8 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। ঠিক আছে, 8 ওহমটা কোথায় আছে দেখো তো ভাইয়া? এই জায়গাটায় আছে, তাই না? ওকে ফাইন, তাহলে আমরা আগে একটা কাজ করি, বুঝতে পারছো ভাইয়া? আগে আমরা কি করব, এই ম্যাটারের একটা সুন্দর একটা টেকনিক আছে। আগে আমরা কি করি, আই এর মানটা বের করে ফেলি। আই = E বাই আমরা জানি কি R1 যেহেতু দুইটা ওহম আছে, একটা 3 ওহম আছে, একটা 8 ওহম আছে, R1 আর R2। আর এখানে দেখো ছোট্ট একটা অভ্যন্তরীণ রোধ আছে R, তার মানে এটা দিয়ে আমরা E এর মানটা কত জানি? 6 ভোল্ট। দেখো 6, আর R1 এর মান কত আছে? 8 আর 3 মানে কত? 3 + 8। আর এখানে তোমার অভ্যন্তরীণ রোধটা কত আছে? 1, তার মানে 6/12। আলহামদুলিল্লাহ দেখো অ্যান্সার যা হবে এটা হলো আই এর মান। এখন আই এর মানটা এখানেই শুধু শেষ না ভাইয়া, এখানে তোমাকে চাচ্ছে কি বলো তো ভাইয়া? চাচ্ছে যে প্রান্তের, দেখো 8 ওহম রোধের, এই 8 ওহম রোধের জন্য প্রান্তের বিভব পার্থক্য। তাহলে এইটার জন্য কি হবে? বিভব পার্থক্যটা কি হবে? ভি, এই ভি এর মানটা আমাকে বের করতে বলতেছে। ভি = আমরা কি জানি? আই আর, তো আই এর মানটা তো বের করলামই, সেটা কত আসছে বলো তো? 0.5। আর এই আর এর মানটা কত আছে? 8 ওহম আছে না? তাহলে 8 ওহম করলে এটা কত হবে? 0.5 × 8 মানে হলো 4 ভোল্ট। 4 ভোল্ট হলো কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, নেক্সট কোশ্চেন। অ্যাম্পিয়ার থেকে ঘন্টা কিসের একক বলো তো ভাইয়া? অ্যাম্পিয়ার থেকে ঘন্টা কিসের একক? মনে রাখবা যে তড়িৎ আদানের এককের নাম কি? অ্যাম্পিয়ার থেকে ঘন্টা। ঠিক আছে, এরপরে আসো ইবি কিসের একক বলো তো? এই এককগুলা কিন্তু ভাইয়া বিশ্বাস করো প্রচুর পরীক্ষায় আসে, এককগুলা প্রচুর পরীক্ষায় আসবেই আসবে। ইবি বলতে কি বোঝায়? ইলেকট্রোভোল্ট। তার মানে কি, ভোল্ট যেহেতু বলছি, ইলেকট্রোভোল্ট বললে এটা হবে শক্তির একক। বলতেছে যে এক্স এর মান কত হলে ব্রিজটি সাম্য অবস্থায় থাকবে। এই সাম্য অবস্থার জন্য আমরা কি হুইস্টন ব্রিজের কথা মনে আছে? ওই যে P/Q আর = R/S। তো এখানের মধ্যে তোমার দেখো এখানের মধ্যে 40, 16, 10, তো তুমি যদি P দেখো 10 আর Q এর মান তুমি X ধরছো, আর R এর মান যদি তোমার কি হয় 40, S এর মান 16 হলে যা হবে তাই হলো উত্তর। ঠিক আছে, এর মাধ্যমে কি হয়েছে? এর মাধ্যমে আমাদের চলতরিৎ চ্যাপ্টার শেষ। এবার আমরা যাব ভৌত আলোক বিজ্ঞানে। এর পরের চ্যাপ্টারগুলো অনেক সহজ সহজ, ছোট ছোট, আমাদের বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। আমার টার্গেট হলো সন্ধ্যার মধ্যে ভিডিওটা আপলোড দেওয়া। যদি আমি আপলোড দিতে পারি তাহলে আমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। মানে আরে আলহামদুলিল্লাহ অলরেডি আমরা 5:43 বাজে, যদি 7টার মধ্যে আপলোড দিতে পারি ইনশাল্লাহ তোমরা একটু ভালো মতো ক্লাসটা করতে পারবা। মানে আমি আবারও দুঃখিত যে আসলে এটা গতকাল সন্ধ্যায় আপলোড দেওয়ার কথা, আমার ব্যাক সাইডে এত ব্যথা কয়েকদিন ধরে হচ্ছে, যার ফলে আমার ঠিকভাবে সময় মতো আপলোডে দিতে পারতেছিলাম না। ঠিক আছে, তো ইনশাল্লাহ আজকে যদি আপলোড দিতে পারি আলহামদুলিল্লাহ।
ভৌত আলোক, চলো ভাইয়ারা আমরা ভৌত আলোক বিজ্ঞানের প্রথম প্রশ্নে চলে যাই। বলতেছি কি নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা কম। একটু এখান থেকে একটা জিনিস মনে রাখবা কি, এটা আমরা কেমিস্ট্রিতেও শিখবো আলহামদুলিল্লাহ, যখন সামনে আমাদের কেমিস্ট্রি এক্সামের আগে আমরা এগুলো শিখাবো। ওই যে তোমার গুণগত রসায়ন চ্যাপ্টারে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের মধ্যে একটা সম্পর্ক আমরা জানি, কারণ তরঙ্গ দৈর্ঘ্য যার কম হয় কম্পাঙ্ক তার বেশি হয়, এবং তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি থাকে কম্পাঙ্ক তার কম হয়। এটা সুন্দর একটা প্রুফ। তোমরা যখন ভার্সিটিতে উঠবা, যখন ভার্সিটি অ্যাডমিশন দিয়ে চান্স পেয়ে ভার্সিটিগুলোতে আসবে, তখন একদম বেসিক তোমাদের যেই লেভেলে হও না কেন, এটা প্রথম লেভেলে আমাদের শেখানোই হয় যে কিভাবে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কর এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয়। ঠিক আছে, তো আমরা একটু জাস্ট এখানে দেখবো যে বলতেছি কি নিচের কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা কম। এখানের মধ্যে অতিবেগুনি রশ্মি, এক্স রে, গামা রশ্মি, অবলোহিত রশ্মি, এই চারটার সাথে তুলনা হবে। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো একটা টেকনিক দিয়ে শর্টকাট দিয়ে মনে রাখতে পারো, আমি টেকনিক না, আমি একদম ডিরেক্ট মনে রাখতাম যে ওই যে মানে অতিবেগুনি রশ্মি আগে, লোহিত, মানে এইভাবে আসলে মানে যে যেভাবে আসলে মনে রাখতে পারে, এটা একজনের উপর এক একটা। তো এটার এখানে কি হবে বলো তো, গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সর্বাপেক্ষা কম হয়ে থাকে। নেক্সট প্রশ্ন করছে যে নিচের কোনটি দ্বারা আলোর প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র প্রমাণ করা যায় না। দেখো প্রমাণ করা যায় কার কার সূত্র দিয়ে একটু লিখে রাখো, যে হাইগেন্সের দিয়ে সূত্র দিয়ে প্রমাণ করা যায়, তারপরে নিউটনের কণা দিয়ে প্রমাণ করা যায়, হাইগেন্স দিয়ে প্রমাণ করা যায়, নিউটনের কণা দিয়ে প্রমাণ করা যায়, এবং ফার্মাটের নীতি দিয়ে প্রমাণ করা যায়, আরও অনেক মাধ্যমে প্রমাণ করা যায়। কিন্তু এখানে দেখো এই তিনটা থাকলেও তোমার নাই কে বোরের অনুরূপতার নীতি। এটা কি নীতি আমি নিজেও জানি না, মানে ঠিকভাবে জানা নাই, তবে এটা দিয়ে প্রমাণ করা যায় না। ঠিক আছে ভাইয়া, এরপরে আসো ভাইয়া, আলো তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তত্ত্বের প্রবর্তক কে। ঠিক আছে, এইটা পরীক্ষায় প্রচুর আসে ভাইয়া, এইটা পরীক্ষায় তোমার পরীক্ষায় প্রচুর আসবে এই প্রশ্নটা। আমি এমন 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 জায়গায় মানে দেখছি, যেটা দেখায় তোমাকে জাস্ট কয়টা বোর্ডে আসছে, অনেকগুলা বোর্ডে এটা প্রশ্ন প্রায় টাইমে এসে থাকে। মনে রাখবা যে ম্যাক্সওয়েলকে কি বলা হয়, ম্যাক্সওয়েলকে কি বলা হয়, আলোর তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তত্ত্বের প্রবর্তক। ওকে, এটা একটু মনে রাখবা। ঠিক আছে, কাকে বলা হয়, ম্যাক্সওয়েলকে বলা হয়। ম্যাক্সওয়েলকে। তড়িৎ চুম্বক তরঙ্গ ব্যবহারের দিকটা কি, পয়েন্টিং ভেক্টরের দিকে। হ্যাঁ, একটু মনে রাখবা, এখান দিয়ে তুমি একটা বেসিক খ নাম্বারের জন্য উত্তর কমপ্লিট করতে পারবা এই প্রশ্নটা দিয়ে, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ব্যবহারের দিকটা হয় পয়েন্টিং ভেক্টরের দিকে, ই এবং বি এর দিকে, এবং ই ও বি উভয়ের সাথে লম্ব বরাবর। তিনোটাই হলো কারেক্ট অ্যান্সার ভাইয়া, তিনোটাই হলো কারেক্ট অ্যান্সার। তড়িৎ চুম্বক তরঙ্গের ক্ষেত্রে মনে রাখবা যে অতি দ্রুত গতি সম্পন্ন একটা তরঙ্গ। হ্যাঁ ঠিক আছে, শূন্য মাধ্যমে সঞ্চালনযোগ্য। হ্যাঁ, তরঙ্গ দেখো ত্বরণে গতিশীল, চার্জ হতে নির্গত। দেখো ভাই সবগুলাই হলো কারেক্ট অ্যান্সার, সবগুলো। তড়িৎ চুম্বক তরঙ্গ কি হয়, অতি দ্রুত গতিসম্পন্ন তরঙ্গ, শূন্য মাধ্যমে এটা, এবং ত্বরণে গতিশীল, চার্জ হতে নির্গত, সবগুলো হলো কারেক্ট অ্যান্সার। ওকে ভাইয়া, চলো আমাদের এইবার আসি আমরা 112 নাম্বার প্রশ্নে। বলছে কি ঘন কুয়াশার মধ্যে ছবি তুলতে কোন রশ্মিটি ব্যবহৃত হয়। কোন কুয়াশা, ঘন কুয়াশা, গামা রশ্মি না, অতিবেগুনি না, এক্স রে না, তাহলে অবলোহিত রশ্মিটা আমাদের কি হয়েছে বলো তো ভাইয়া, ঘন কুয়াশায় ব্যবহৃত হয়। নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য এখানের মধ্যে সবচেয়ে বেশি, কোনটা দেখো তো, আমাদের এদের মধ্যে তুলনা হবে, অনেকে অনেকভাবে মনে রাখতে পারে, ঠিক আছে। এটা দৃশ্যমান বিকিরণ, বেতার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এত হলে, দেখো কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য এত দেওয়া আছে, তাহলে কম্পাঙ্ক কত। মনে রাখবা ভাইয়া, এফ ইকুয়াল টু কি, সি বাই ল্যামডা, অথবা ল্যামডা ইকুয়াল টু কি বলতো ভাইয়া, সি বাই এফ। দুইটা সূত্র মনে রাখবা, কারণ কখনো কখনো কম্পাঙ্ক দিয়ে প্রশ্ন হয়, কখনো কখনো তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে প্রশ্ন হবে। তাহলে এখানের মধ্যে সি এর মানটা বসাই দিবা, আর এখানে ল্যামডার মান, তরঙ্গ দৈর্ঘ্যের মান অ্যাংস্ট্রম মানে কি 10⁻⁻10 মিটার। তারপর বাকিটা ক্যালকুলেশন করলে যা হবে তাই হলো অ্যান্সার। ওকে, শল্য চিকিৎসায় যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে ব্যবহৃত করা হয় অবলোহিত রশ্মিটা ব্যবহৃত করা হয়, এক্স রে না। অনেকে এক্স রে ভুল করে দাগাবে, কিন্তু এক্স রে না, ঠিক আছে। এরপরে দেখো, কোনটি দ্বারা অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ পৃথক করা যায়। এটা না অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ পৃথক করা যায় কোনটা দ্বারা, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কোথায় আসতো তুমি কি জানো, এটা আসতো তোমার হলো যে, কোথায় আমি বলি, এটা আসতো আমাদের এসএসসিতে, এখন আসবে আমাদের এইচএসসিতে।
খুবই 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 ইম্পর্টেন্ট। সমবর্তন দেখো, দৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ পৃথক করতে পারা যায় কার মাধ্যমে? সমবর্তনের মাধ্যমে। এরপরে আসো, একটা তরঙ্গ মুখের উপরস্থ বিন্দুগুলোর দশা পার্থক্য কত? বলছে কি একটা তরঙ্গ মুখের উপরস্থ ইয়াগুলোর দশা পার্থক্যের মান কত হবে? 0 ডিগ্রি। কাদের? তরঙ্গ মুখের উপরস্থ বিন্দুগুলার দশা পার্থক্য কত? বিন্দুগুলার দশা পার্থক্য হলো 0 ডিগ্রি। একটা তরঙ্গের একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যবর্তী পথ পার্থক্য দেওয়া আছে, তাহলে দশা পার্থক্য কত? বলতো ভাইয়া দশা পার্থক্য ইকুয়াল টু কি? এটা কিন্তু তোমাদের সবার মনে রাখতে হবে। এখান থেকে একটা আসবে, একটা অথবা একটা আসবে ভাইয়া, আসবে কোনো ভাবে ইয়া করার কোনো অবকাশ নাই, ঠিক আছে? আসবে। তাহলে এখান থেকে দেখো ভাইয়া আমাদের কি বলছে? দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। কি আবারও বলতেছি, দশা পার্থক্য ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে এখানে দেখো, এখানে 2π/λ, পথ পার্থক্যের মানটা কি দেওয়া আছে? 3λ/4। ল্যামডা কাটাকাটি, 6/4, 3/2, এটা পাই আছে 3π/2। খ নম্বরটা হলো কারেক্ট অ্যান্সার। সেম 2π/λ। দেখো তরঙ্গের দুটি বিন্দুর মধ্যবর্তী দশা পার্থক্য দেওয়া আছে, এবার পথ পার্থক্য জিজ্ঞাসা করছে। সূত্রটা কি? দশা পার্থক্য ইকুয়াল টু হলো 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে পথ দশার মানটা কত? পাই, 2π/λ আর পথ, তাহলে পথ ইকুয়াল টু কত হবে? পথ ইকুয়াল টু পাই কাটা λ/2। λ/2 হলো পথ পার্থক্যের মান, ঠিক আছে? এই হলো এই চ্যাপ্টার ম্যাক্সিমাম এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে, বুঝতে পারছো? চলো নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। বলতেছে কি হাইগেনের তরঙ্গ তত্ত্বের সাহায্যে নিচের কোনটি ব্যাখ্যা করা যায় না? আচ্ছা, ব্যাখ্যা করা যায় কারা? এটা লিখে রাখো। অপবর্তন ব্যাখ্যা করা যায়, অপবর্তন, ব্যতিচার এবং কি প্রতিসরণ, এগুলো সবগুলাই কি করা যায় বলতো? সবগুলাই ব্যাখ্যা করা যায়। তাহলে যায় না কি? এখানে এগুলো বাইরে আছে সমবর্তন, তার মানে সমবর্তন হলো কারেক্ট অ্যান্সার। তরঙ্গ মুখের বৈশিষ্ট্য কোনটা? তরঙ্গ মুখের বৈশিষ্ট্য হলো তরঙ্গ মুখের প্রতিটি কোণা একই দশায় থাকে। হ্যাঁ সঠিক। তরঙ্গ মুখের সাথে অঙ্কিত অবিলম্ব আলোক রশ্মির দিক নির্দেশ করে। হ্যাঁ সঠিক। নির্দিষ্ট তরঙ্গের তরঙ্গমুখ সর্বদা সমান্তরাল না, সর্বদা সমান্তরাল হয় না। এক নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। আলোর প্রতিফলন এবং প্রতিসরণ, আলোর প্রতিফলন এবং প্রতিসরণের দুইটা জিনিসে মনে রাখতে হবে। আলোর প্রতিফলন এবং প্রতিসরণের ক্ষেত্রে কোন জিনিসগুলো আমাদেরকে কি করতে হয় বলো তো ভাইয়া? আমাদেরকে একসাথে জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? আলোর প্রতিফলন এবং প্রতিসরণের ক্ষেত্রে। তো এইটা নর্মালি আমরা দেখি এটার অ্যান্সার বলতে পারি কি, সেটা হচ্ছে হাইগেনের নীতির সাহায্যে। অনেকেই, যেমন আমার মধ্যে এখনই কনফিউশন তৈরি হয়েছিল যে এজন্য খুঁজতেছিলাম যে দিচির পরীক্ষার সাহায্যে কিনা। না ভাইয়া, হাইগেনের নীতির দ্বারা কি করা হয় বলতো? প্রতিফলন এবং প্রতিসরণ দুইটাই ইয়া করা হয়, ঠিক আছে? অনেকেই দিচির দিয়ে দেয়। দিচির সাহায্যে শুধুমাত্র কি হয়? ব্যতিচার। দেখো হাইগেনের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায় কি বলতো ভাইয়া? নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়, দেখো প্রতিসরণ প্রতিফলন দুইটাই ব্যাখ্যা করা যায়। হ্যাঁ দুইটাই ব্যাখ্যা করা যায়, কিন্তু সমবর্তন ব্যাখ্যা করা যায় না। উপরিপাতিত দুটি তরঙ্গ বিস্তারের অনুপাত দেখো 2:1 হলে সর্বোচ্চ হবে এটার আর এটা দেখো 4:1 হলো কারেক্ট অ্যান্সার। এই অঙ্গের দিচির পরীক্ষায় কোন বর্ণের আলো ডোরার বিস্তার কম হবে? বেগুনি বর্ণের আলোয় ডোরার বিস্তার কম হয়। কোন আলোতে? বেগুনি বর্ণের আলোতে ডোরার বিস্তার কম হয়। এই অঙ্গের দিচির পরীক্ষা দ্বারা নিচের কোনটি প্রদর্শিত হয়? ব্যতিচার ভাইয়া, ব্যতিচার। অপবর্তন, সমবর্তন, এগুলো সবই কিসের মাধ্যমে বলতো? ওই যে আমরা শিখে আসছিলাম যে। এখন বলতেছি কি দেখো, এখন বলতেছে যে তোমার হচ্ছে 0.2 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি চির হতে এত দূরত্বে পদ্মায় সৃষ্ট তোমার হলো যে এটা হলো এত এত এত। হ্যাঁ, এখানে তরঙ্গ দৈর্ঘ্য কত? দেখো এক্স ইকুয়াল টু আমরা কি জানি? λ/d/a। তাহলে এখানের মধ্যে তোমার কিসের মান দেওয়া আছে? ডি এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে। তাহলে ল্যামডার মান বের করতে পারবা না, জাস্ট এখানে বসাই দিলে ল্যামডার মান বের হয়ে যাবে। ব্যতিচার ডোরার প্রস্থ নির্ভর করে কিসের উপরে? দেখো তো ভাইয়া, ডোরার ক্রমের উপরে না, মোটেও না। তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। হ্যাঁ, উৎস এবং পদ্মার মধ্যবর্তী দূরত্বের উপর। তার মানে খ আর গ হলো কারেক্ট অ্যান্সার। আলোর ব্যতিচারের ঝালরের প্রস্থ কি হবে দেখো তো? পর্দার অবস্থানের উপর নির্ভর করে না, না করে না। উৎসদের মধ্যবর্তী দূরত্ব কমালে এটি বাড়বে। হ্যাঁ, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। হ্যাঁ, খ আর গ হলো কারেক্ট অ্যান্সার।
সুসংগত আলোর উৎসের ক্ষেত্রে মনে রাখবা যে উৎস দুটা ক্ষুদ্র হতে হবে, এটা মাস্ট। সমান তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ নির্গত হবে, হ্যাঁ। উৎস দুটি পরস্পর থেকে স্বল্প দূরে সরে যাবে, হ্যাঁ। তিনোটাই হলো কারেক্ট অ্যান্সার, তিনোটাই হলো কারেক্ট অ্যান্সার। এই চ্যাপ্টার থেকে আর কিছু প্রশ্ন আমরা অ্যাড করব, তারপরে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওকে চলো, হ্যাঁ। এরপরে আমাদের 131, আমরা লাস্টের দিকে আছি চ্যাপ্টারের। কেন্দ্রীয় চরণ থেকে বলতেছে যে পঞ্চম উজ্জ্বল ডোরার দূরত্ব কত। তো উজ্জ্বল ডোরার দূরত্ব বলতেছে, দেখো পঞ্চম যেহেতু সংখ্যা যেহেতু আছে n ল্যামডা ডি বাই এ, এখানে দেখো ল্যামডার মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, শুধু এক্স এর মান বের করতে বলছে। একটা তরঙ্গের দুটি বিন্দু দশা পার্থক্য এত হলে পথ পার্থক্য, ওই একই টাইপ, মানে দশা পার্থক্য ইকুয়াল টু কি শিখছিলাম আমরা? দশা পার্থক্য ইকুয়াল টু শিখছিলাম 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। তাহলে এখানে তোমাকে কিসের মান বলা আছে? দেখো তোমাকে দশা পার্থক্যের মান দেওয়া আছে π/4, 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। তাহলে পথ পার্থক্যের মানটা বের করতে পারবা না বলো তো? তাহলে এখান থেকে কি হবে বলো তো? পাই পাই কাটাকাটি, তাহলে এখান থেকে আসতেছে যে ল্যামডা, আর এখানে কি আসতেছে বলো তো ভাইয়া? এখান থেকে এটা আসছে, আর হলো যে এখান দিয়ে আসছে λ/8, মানে λ/8 হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? দেখো একই তরঙ্গ মুখে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য কত হবে? একই তরঙ্গ মুখে যখন অবস্থিত থাকবে তখন তাদের দশা পার্থক্য কত হবে? এই প্রশ্নটা প্রায় টাইমে আমি আসতে দেখছিলাম যে একই তরঙ্গ মুখে যখন তাদের কি থাকে বলো তো ভাইয়া? একই তরঙ্গ মুখে অবস্থিত যে কোনো দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্যের মান কত হবে? 0 হবে, 0। এটা কোথায় আসছে? এটা খুঁজতেছিলাম, রাজশাহী বোর্ড, ঢাকা বোর্ড, অনেকবার আসে এই প্রশ্নটা। পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার S1 এবং S2, এই যে S1 এবং S2 নিশ্চিত দশা পার্থক্য হবে। দশা পার্থক্য 2 পাই, দশা পার্থক্য মান সবসময় মনে রাখবা 2 পাই হবে। এখানে দেখো কিউ বিন্দুতে যখন আলো ডোরা সৃষ্টি হলে পথ পার্থক্য হবে λ/2। পথ পার্থক্য কত হয়? λ/2 হয়, কারণ আমরা জানি যে ওই যে λ2 এর মানে গুণিতক আকারে মনে রাখা যায়। প্রেনেল শ্রেণীর অপবর্তনে আলোক রশ্মি সমূহ ও তরঙ্গমুখ যথাক্রমে কি হবে বলো তো ভাইয়া? অপসারী এবং গুলীয় হবে, অপসারী এবং গুলীয় হবে। অপবর্তন এক বিশেষ ধরনের ব্যতিচার, অপবর্তন একটা বিশেষ ধরনের কি? ব্যতিচার এক টানা পড়তেছি। অপবর্তন কত প্রকার? অপবর্তন হলো দুই প্রকার। একটা গ্রেটিং এর প্রতি একক দৈর্ঘ্যের রেখার সংখ্যা n হলে গ্রেটিং ধ্রুবকের মধ্যে সম্পর্ক কোনটা? n = 1/d, এই যে কত আছে। এই হলো আমাদের এই চ্যাপ্টারটার মাধ্যমে আমাদের ভৌত আলোক বিজ্ঞান চ্যাপ্টারের সমাপ্তি। আমরা এবার যাব কোথায়? আধুনিক পদার্থবিজ্ঞানে। আর বেশিক্ষণ লাগবে না ভাইয়া, চলো আমরা এবার চলে যাব কোথায়? আধুনিক পদার্থবিজ্ঞান, ঠিক আছে? চলো আমাদের এবার আধুনিক পদার্থবিজ্ঞানে আমাদের যাত্রা শুরু। ওকে ওকে ভাইয়ারা, চলো আমরা এবার 141 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। বলতেছি কি, আধুনিক পদার্থবিজ্ঞানের সাথে সম্পর্কিত নয় কোনটি? সম্পর্কিত যদি বলতো তাহলে কিন্তু দেখো আপেক্ষিকতা সম্পর্ক আছে, আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্ক আছে, কৃষ্ণ বস্তুর বিকিরণের সম্পর্ক আছে। তাহলে ফ্যারাডের সূত্রের সাথে আমাদের কি নাই বলতো ভাইয়া? সম্পর্ক নাই। এটা কোথায় বলতো ভাইয়া? 141 নম্বর প্রশ্নের উত্তর। এরপরে দেখো 142 নম্বর কি বলছে? ত্বরণযুক্ত প্রসঙ্গ কাঠামোকে কি বলা হয় বলতো? ত্বরণযুক্ত যেহেতু বলছে সেহেতু মনে রাখবা যে অঝড় প্রসঙ্গ কাঠামো। স্থির কাঠামো তুলনায় গতিশীল কাঠামোতে ঘড়ি কিন্তু ধীরে চলবে ভাইয়া। যখন স্থির কাঠামো থাকে তখন ঘড়ি, আর দেখবে গতিশীল কাঠামোতে ঘড়ি কি চলে? ধীরে চলে। এরপরে আসো ভাইয়া, কোনো বস্তু যখন আলোর বেগে চললে কোনো স্থির কাঠামোর সাপেক্ষে তার কি কি হয় দেখো তো? ভর অসীম হবে, হ্যাঁ হবে। দৈর্ঘ্য কখনো অসীম হয় না ভাইয়া, দৈর্ঘ্য অসীম হবে না, ভর অসীম হবে আর ঘনত্ব অসীম হবে। তার মানে ক আর গ হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়েছে বলতো? কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়েছে বলতো ভাইয়া? এই প্রশ্নটা কোথায় আসছে আমি একটু দেখতে চাচ্ছি। কার পরীক্ষায় দেখো এটা প্রমাণিত হয়েছে? হ্যাঁ, এই যে পাইছি, কুমিল্লা বোর্ড 2015 সালে ময়মনসিংহ বোর্ডে আসছে, অনেকবার আসছে। মাইকেলসন মরলির পরীক্ষার সিদ্ধান্ত সমূহ কি কি ছিল বলতো ভাইয়া? তার সিদ্ধান্ত সমূহ ছিল ইথারের মাধ্যমে বলতে কিছু নাই। তারপরে তার সিদ্ধান্ত কি ছিল? গ্যালিলিও রূপান্তর সঠিক না, এটা কোনো তার সিদ্ধান্ত ছিল না। আলোর বেগ একটা ধ্রুব রাশি যা পর্যবেক্ষকের উপর নির্ভরশীল নয়, তার সিদ্ধান্ত ক আর ঘ ছিল, বুঝতে পারছো? গ্যালিলিও রূপান্তরে কি ছিল বলতো ভাইয়া? সময় পর্যবেক্ষণ নির্ভর নয়। আর কি ছিল? নিউটনীয় বলবিদ্যা। দুইটাই সঠিক, ক আর খ হলো সঠিক উত্তর। বিশেষ আপেক্ষিক তত্ত্ব অনুসারে দেখো আলোর বেগ গতিশীল কাঠামোতে সময় অসীম, হ্যাঁ সত্যি। আলোর বেগে চলমান বস্তুর দৈর্ঘ্য শূন্য, হ্যাঁ সত্যি। আলোর বেগে চলমান বস্তুর ভর শূন্য, না। ক আর খ হলো সঠিক উত্তর।
বলছে কি 30 মিটার দৈর্ঘ্যে কোনো বস্তু স্থির অবস্থা থেকে এত বেগে চলতে থাকলে গতিশীল অবস্থা আপাতত দৈর্ঘ্যে। আচ্ছা ভাইয়া দেখো তো, এটা হচ্ছে যে দৈর্ঘ্য সংকোচনের L = L0 √, আমরা কি দেখো বলো তো ভাইয়া, আমরা দৈর্ঘ্য সংকোচন, তারপরে ভর দেখো ভাইয়া, আমরা দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি এবং আমরা কাল দীর্ঘন, এই তিনটা টপিক খুব ক্লিয়ার রাখা লাগবে, ঠিক আছে। 1 - v²/c²। তো এখানের মধ্যে বি এর মানটা তো বলেই দিচ্ছে, L0 এর মান আছে 30, তোমার দেখো 1 - v এর মান আছে 0.5c, আর c দেখো হোল স্কয়ার। তো এই সিসি কাটাকাটি, তার মানে হলো 30√1 - 0.5 হোল স্কয়ার। এই তো যেটা উত্তর হবে সেটাই হলো কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো বিষয়টা? চলো ওকে, দেখো ভাইয়া এখানে কি বলছে যে 0.8c বেগে গতিশীল একটা রকেটের গতিশীল অবস্থার স্থির দৈর্ঘ্যের কত হয়। এটার জন্য আমরা কি জানি বলতো ভাইয়া, L = √1 - v²/c², যেহেতু দৈর্ঘ্যের কথা বলছে, তার মানে এই পরিমাণ গুণ আমরা বের করতে হবে। তার মানে √1 - v এর মানটা কত বলতো ভাইয়া, 0.8c, আর c হোল স্কয়ার, সিসি কাটাকাটি, তার মানে 1 - 0.8 হোল স্কয়ার, তার মানে এটা কত হবে বলতো ভাইয়া, √0.36 মানে 0.6 গুণ হলো কারেক্ট অ্যান্সার। দেখো কি বলছে, একটা রকেট কত দ্রুতিতে চললে আদি দৈর্ঘ্যের 1/4 হবে, মানে L এর মানটুকু L/4 হবে, আর L × √1 - v²/c², তাই কিনা? তাহলে এখান থেকে ভি এর মানটা জানতে চাচ্ছে। দেখো L কাটাকাটি, তাহলে ভি এর মানটা বের করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ সি এর মান আমরা জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। কি বলছে, বস্তুর বেগ বাড়লে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী গতিশীল বস্তুর কি হবে বলতো ভাইয়া, গতিশীল বস্তুর দৈর্ঘ্য হ্রাস পাবে, আর কি হবে, ভর বৃদ্ধি পাবে। যদি কোনো বস্তুর বেগ আলোর বেগে গতিশীল থাকতে পারতো, তাহলে আপেক্ষিক তত্ত্ব অনুসারে বস্তুটির গতিশীল ভর হতো কি বলতো ভাইয়া, বস্তুটি কি বলছে, যদি কোনো বস্তুর, দেখো কি বলছে, যদি কোনো বস্তুর, হ্যাঁ দেখো বলতেছে যে যদি কোনো বস্তুর ক্ষেত্রে, যদি কোনো বস্তুর আলোর বেগে গতিশীল হইতো, তাহলে এটা কি হইতো বলতো, এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে অসীম। আমি অসীম আর শূন্য নিয়ে একটু ভাবনা চিন্তায় পড়ে গেছিলাম। দেখো রকেটের লোকটি মাঠের দৈর্ঘ্যের পরিমাণ কত, এগুলো তো সহজ প্রশ্ন, কিভাবে বের করব বলো তো, আমরা L এর মানটা আমরা বের করব। আমাদের এখানে চলে 500 মিটার দৈর্ঘ্যের একটা মাঠ অতিক্রম করলো, তাহলে আমাদের রকেটের লোকটার মাঠের দৈর্ঘ্যের পরিমাণ কত, পারবো না বলো তো। আমাদের এখানে বি এর মান দেওয়া আছে, আমাদের এখানে এইটা দেওয়া আছে, তাহলে আমরা ওই যে আমরা দৈর্ঘ্যের দিয়ে সূত্র দিয়ে করবো, আর এটা ভরের সূত্র দিয়ে আমরা ইউজ করব, ঠিক আছে, এম এর সূত্র দিয়ে আমরা ইউজ করব। তো তোমরা অনেকে একটা জিনিস ভুল করো, যে এম এর সূত্র এবং এল এর সূত্র দিয়ে অনেক সময় ভুল করো, কিন্তু ভুল করা যাবে না ভাইয়া, এই দুটা সূত্র দিয়ে অ্যাপ্লাই করলে ম্যাথ শেষ। বলছে 1 AMU বরের সমতুল্য শক্তি, এটা আমি সবসময় ভুল করতাম, মনে রাখবা 932 মেগা ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট হচ্ছে কি বলতো ভাইয়া, ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1 ভোল্ট বিভব পার্থক্যকে একটা ইলেকট্রন সরাতে কাজ, কোয়ান্টাম বলবিদ্যায় ব্যবহৃত শক্তির একক, আর 1 ইলেকট্রন ভোল্ট মানে হলো যে এরকম মানে তিনোটাই হলো কারেক্ট অ্যান্সার। ইলেকট্রনটির গতি ও ভর কত, এই দেখো একই প্রশ্ন, তোমার এম এর মানটা বের করতে বলছে, সূত্র দিয়ে তোমরা একটু করে ফেলবা ভাইয়া, আমি এই সময়গুলো নষ্ট করতে চাচ্ছি না, আসলে 6টা 34 বেজে গেছে, আমার আপলোড দেওয়া লাগবে একটু 7টার মধ্যে, না হলে তোমরাই আমাকে বলবো ভাই এত লেটে কেন আপলোড দিচ্ছেন। ওকে ভাই আসো, এখানে কি বলছে যে একটা মহাশূন্যযান কত বেগে ভ্রমণ করলে দেখো মহাশূন্য একদিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে, এটা আমরা T = T0 √1 - v²/c², এই সেম সূত্র দিয়ে অ্যাপ্লাই করব। দেখো একটা মহাকাশচারী সেম টাইপের প্রশ্ন, কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কে বলতো, কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কে বলতো, এই জিনিসটা কে প্রদান করছেন বলতো, ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব প্রদান করছেন। প্ল্যাঙ্ক ধ্রুবকের নিচের কোন রাশিটি মাত্রা ভিন্ন হয়, প্ল্যাঙ্ক ধ্রুবকের সঙ্গে নিচের কোন রাশিটি মাত্রা ভিন্ন, কণিক ভরবেগের মাত্রা ভিন্ন হয়, ঠিক আছে। এক্স রে একক কি, এই এক্স রে একক কি বলতো, এক্স রে একক হলো রঞ্জেন হলো এক্স রে একক। তারপরে বলতেছে যে এই যে দেখো এক্স রে একটা প্রোটনের কম্পাঙ্ক, তার শক্তি কত হবে, E = কি বলতো HF, প্লাঙ্কের ধ্রুবকের মানটা বসাই দিবা, H এর মানটা, আর 4 × 10⁻15 হার্টজ, এটা বসাই দিলে ম্যাথ শেষ। কোন ধাতুর কার্যাপেক্ষক দেওয়া আছে এত, সূচন কম্পাঙ্ক কত, কার্যাপেক্ষক W = কি জানি, W = H তোমার হলো যে সূচন কম্পাঙ্ক, এই কার্যাপেক্ষকের মানে W0, তার মানে এখানে বসাই দাও 1.85 ইলেকট্রন ভোল্ট, আর H এর মানটা জানি, আর সূচন কম্পাঙ্ক এখান থেকে আমরা বের করলে হয়ে গেছে।
এরপর আসো প্রোটনের বৈশিষ্ট্যটা কি, এটা চার্জহীন, অবশ্যই এটা কি, এটা নিশ্চল ভর আছে না, এটা চার্জহীন, আর তাহলে এটা আলোর বেগে চলে, তার মানে ক আর গ হলো কারেক্ট অ্যান্সার। ফটো ইলেকট্রন নির্গমনের ক্ষেত্রে আপতিত ফোটনের ক্ষেত্রে কি কি হয়, দেখো তো ফোটনের ক্ষেত্রে কি কি হয়, এখানে শক্তি ধাতুর কার্যাবেগের চেয়ে বেশি হবে, হ্যাঁ, কম্পাঙ্ক সূচন কম্পাঙ্ক থেকে বেশি হবে, হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম হবে, তিনোটাই হলো কারেক্ট অ্যান্সার। এরপরে আসো ভাইয়া, কম্পটন ক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় বলো তো, কম্পটন ক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি বলো তো ভাইয়া, কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি, বুঝতে পারছো? একটা দেখো এটা কি, এখানে কি বলছে যে যখন সর্বোচ্চ হয়, এখানে কি বলছে সর্বোচ্চ হয়, তখন বিক্ষিপ্ত প্রোটনের ক্ষেত্রে কি হয় বলো তো, 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। একটা মিনিট, এরপরে দেখো ভাইয়া, একটা কণার অবস্থান এবং ভরবেগ একই সাথে জানা অসম্ভব, সেটা কে হাইজেনবার্গ বলছিল, কোন বিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী। এরপরে আমরা যে ইয়াটাতে যাব, দেখো এরপরে আমরা চ্যাপ্টারটার নাম কি, পরমাণুর মডেল, আমাদের চ্যাপ্টারটার নাম কি, পরমাণুর মডেল। একদম শেষ দিকে চলে আসছি, দেখো চলো আমরা পরমাণু মডেলে চলে যাই, একটু দ্রুত ফাস্ট আগাচ্ছি ভাইয়া, ফাস্ট আগাচ্ছি একটু দ্রুত আপলোড দেওয়ার জন্য। ওকে চলো ভাইয়া শুরু করে দিই। হাইড্রোজেন পরমাণু চতুর্থ কক্ষে ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষের বেগের কত গুণ, একটু মনে রাখবো 0.5। তারপরে দেখো ভাইয়া, বোর পরমাণু মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথ আবর্তনকালের ক্ষেত্রে কণিক ভরবেগ কত হবে, h/π হয়, ঠিক আছে। যেহেতু আমাদের কি আছে বলো তো ভাইয়া, এখানে দ্বিতীয় কক্ষপথ বলা আছে, তাহলে nh/2π যেহেতু, তাহলে তোমার এখানে কি হয়, n এর মানটা 2 হবে, 2h/2π, 2 কাটাকাটি গেলে h/π থাকে। প্রথম ও দ্বিতীয় বোরের কক্ষপথের ক্ষেত্রে ইলেকট্রন শক্তির অনুপাত থাকবে 4:1, মানে তোমার হলো যে 4:1 আকারে। কোনটি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, মনে রাখবা যে একটু আলফা কণা, আলফা কণা হলো ধনাত্মক। নিউক্লিয়াসের আয়তনের ভর সংখ্যার কিরূপ হবে বলো তো, সমানুপাতিক হবে, সমানুপাতিক হবে, ঠিক আছে, ভর সংখ্যা সমানুপাতিক। কোন রশ্মির চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুতি হয় না, গামা রশ্মির চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুতি হয় না, গামা রশ্মি হয় না। যে কোনটি তেজস্ক্রিয়তার একক নয়, বোর কোনো তেজস্ক্রিয়তার একক নয়, রাদারফোর্ড কি তেজস্ক্রিয়তার একক, দেখি একটু নিচের কোনটি বলছে কি তেজস্ক্রিয়তার একক নয়, কোথায় আসছে, কোন বোর্ডে আসছে, কোন বোর্ডের প্রশ্ন এটা, হ্যাঁ এক্স্যাক্টলি বোর হলো কারেক্ট অ্যান্সার। দেখো সবচেয়ে কম বেদনযোগ্যতা সম্পন্ন কোনটি, সবচেয়ে কম বেদনযোগ্যতা সম্পন্ন কোনটা, আলফা, আলফা আলফা রশ্মি হলো সবচেয়ে কম বেদনযোগ্যতা সম্পন্ন রশ্মি, ঠিক আছে। গামা রশ্মির ক্ষেত্রে কোনটা সঠিক নয় বলছে, সঠিক নয় বলছে, গামা রশ্মির ক্ষেত্রে কোনটা সঠিক নয় বলছে, চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়, এটা হলো কারেক্ট অ্যান্সার। এখানে কি বলছে, 1 কুড়ি সমান 3.7 × 10⁻10 বেক্রেল। তেজস্ক্রিয়তা সক্রিয়তার একক কোনটা বলো তো ভাইয়া, ব্যাক্রেল, কুরি, রাদারফোর্ড, তিনটাই হলো তেজস্ক্রিয়তা সক্রিয়তার একক। তেজস্ক্রিয়তা কি একটা নিউক্লিয়ার ঘটনা, একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, বাহ্যিক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না, সবগুলাই। কোনটি তেজস্ক্রিয়তার ক্ষয় নিঃসরিত হতে পারে না, দেখো এখানের মধ্যে কোনটা বলছে কি, কোনটা তেজস্ক্রিয়তার ক্ষয়ে নিঃসরিত হতে পারে না, এটা কি হবে, এটা হবে প্রোটন, প্রোটন তেজস্ক্রিয়তার ক্ষয়ে নিঃসরিত হতে পারে না। তেজস্ক্রিয়তা মৌলের অর্ধায়ু ও গড় আয়ুর মধ্যে সম্পর্ক কি, এরা সমানুপাতিক, সমানুপাতিক, ঠিক আছে। দেখো অর্ধায়ু দেওয়া আছে, এত অংশ অক্ষত থাকবে, মানে n = n0 e - λt, এইটা দিয়ে আমরা অ্যাপ্লাই করলে ম্যাথ শেষ, সেম ভাবে ম্যাথগুলা শেষ। একই রেডনে অর্ধায়ু দেওয়া আছে, দেখো অর্ধায়ু, অর্ধায়ু = 1/, ক্ষয় ধ্রুবক, তার মানে ক্ষয় ধ্রুবক মানে কি 1/, অর্ধায়ু, তার মানে অর্ধায়ুটা বসাই দিলে তুমি যা পাবা তাই হলো উত্তর। অবক্ষয় ধ্রুবকের মান কত ভাই, অর্ধায়ু দেওয়া আছে, ওই যে তোমার হচ্ছে অর্ধায়ুর মান কত দেওয়া আছে 3.5, তাহলে দেখো 1/3.5, এটাই হলো কারেক্ট অ্যান্সার। আমি সময় নষ্ট করতেছি না ভাইয়া। আইসোটোপ শব্দের অর্থ কি, স্থান, স্থান, স্থান। কোন নিউক্লিয়াসটির প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি থাকে সর্বাধিক, আয়রন, আয়রনের নিউক্লিয়াসের প্রতি নিউক্লিয়ার বন্ধন শক্তি থাকে সর্বাধিক 1 mu, এটা তো বলছিলাম তোমাদেরকে। দেখো 200টা প্রশ্ন আমাদের মোটামুটি কমপ্লিট। ওকে দেখো এই চ্যাপ্টার থেকে আর কয়েকটা কোশ্চেন আছে, তারপরে মোটামুটি শেষ। দেখো আমাদের কি বলছে, একটা নিউক্লিয়ার বিক্রিয়ায় তোমার হলো যে কোন জিনিসটা সংরক্ষিত হয়ে থাকে, নিউক্লিয়ন সংখ্যা, রৈখিক ভরবেগ, সমতা সবগুলো সংরক্ষিত হয়ে থাকে। যখন কোনো তেজস্ক্রিয় মৌল আলফা কণা নির্গত হয়, পর্যায় সারণী অবস্থান নিচে নেমে যায়, কয় গুণ, 2 গুণ নিচে নেমে যায়। তারপরে দেখো এখানে x হলো কি 7, দেখো 4 4 4 8, এখানে আছে 7 3, তাহলে 7 এর সাথে একটা 1 লাগবে, এখানে আছে 2 2 2 4, 3 এর সাথে একটা 1 লাগবে, তাহলে তো 8 আর 4 হইছে। এই 1 1 কার হয়, প্রোটনের হয়, প্রোটন। তারপরে আসো ভাইয়া z এর মান কত, 232, 232
89, আর এখানে আছে কি 232 জেড, আর বিটা মানে কি তোমরা হয়তো জানো যে 0-1, 0-1 মানে কি এখানে তোমার 90 লাগবে, 90 সাথে -1 করলে 89 হয়, তার মানে জেড এর মানটা কত 90। ওকে, আমরা তাহলে দেখো আমরা লাস্ট চ্যাপ্টার, আমি এই চ্যাপ্টারটা একেবারে বেশি সময় নিব না, একদম অল্প সময়ের মধ্যে একটু টানের উপর তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, ঠিক আছে, একদম আমি একটু চেষ্টা করবো যে এই চ্যাপ্টারটা খুব দ্রুততম সময়ে যেন শেষ করতে পারি। আসলে বুঝতেই পারতেছ যে লেট হয়ে গেছে অনেক বেশি এই চ্যাপ্টারটা শেষ করতে। ভাইয়া চলো আমরা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারটা শুরু করি। এটা দুইটা পার্ট আছে। প্রথম পার্টটা তো আমাদের নর্মাল, একদম তোমরা জানো যে সেমিকন্ডাক্টর, আরেকটা পার্ট আছে আমাদের সংখ্যা পদ্ধতিটা আমি আর করাবো না আজকে। এখান থেকে একটা দুইটা এমসিকিউ আসে সবসময় সংখ্যা পদ্ধতি থেকে, একটু নিজে নিজে করে নিতে হবে, হাতে যেহেতু আমাদের সময় কম। সেহেতু দেখো সেমিকন্ডাক্টর, কারণ আরও তোমরা সংখ্যা পদ্ধতি তোমরা আইসিটির সময় পড়ছো, দেখো সংখ্যা পদ্ধতি এই জন্য আমরা স্কিপ করে এই পার্টটুকু শুধু দেখাবো। পরিবাহী পদার্থের পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের শক্তি ব্যবধান থাকে 0 ইলেকট্রন ভোল্ট। যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের ইলেকট্রন সংখ্যা কি হয় বলো তো ভাইয়া? যোজন ব্যান্ড এবং ইলেকট্রন ব্যান্ডের কি হয়, পরিবাহিতে হয়ে থাকে। তারপর দেখো ভাইয়া এখানে আমাদের বলছে কোন পদার্থে তাপমাত্রা বাড়ালে রোধ কমে, কোন পদার্থে তাপমাত্রা বাড়ালে রোধ কমে যায়, এটা মনে রাখবা, জার্মেনিয়ামে রোধ কমে যায়। তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহী হিসেবে কিসের ন্যায় আচরণ করে? পরিবাহকের ন্যায় আচরণ করে থাকে। পরম শূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী কি করে বলতো? কোন রূপ অনুরূপ করে? অপরিবাহীর। নিষিদ্ধ শক্তি ব্যান্ড কি বলতো ভাইয়া? নিষিদ্ধ শক্তি ব্যান্ড হলো কি অর্ধপরিবাহীতে এটা হয়, আর অন্তরকে হয়। খ আর গ হলো কারেক্ট অ্যান্সার। সরি, এরপরে দেখো পর্যায় সারণীতে কোন মৌলটি ব্যবহার করে এন টাইপ অর্ধপরিবাহী পাওয়া যায়? বিসমাথ এখানের মধ্যে সঠিক উত্তর। জার্মেনিয়ামের সাথে নিজের কোন মৌলটি যুক্ত করলে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হবে? আর্সেনিক হলো কারেক্ট অ্যান্সার। দেখো পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করার জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে যে মৌলটি ডোপিং করে সেটা হলো অ্যালুমিনিয়াম করে। পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি মনে রাখবা বলো তো ভাইয়া? অ্যালুমিনিয়াম দেখো ডোপাইতো সিলিকন, আর বোরন ডোপাইতো হলো জার্মেনিয়াম, আর ফসফরাস এটা না, তার মানে ক আর খ হলো কারেক্ট অ্যান্সার। এরপরে আসো ভাইয়া, একটা সাধারণ নিঃসারক বিবর্ধনে প্রবাহ লাভ দেওয়া আছে। এই যে দেখো প্রবাহ লাভ বিটার মানটা দেওয়া আছে, নিঃসারক প্রবাহের মানটা দেওয়া আছে, আর তাহলে পিট প্রবাহের মান। এই বলো তো বিটার সূত্রটা কি ছিল? আইসি ভাগ আইবি। তো এই সূত্র দিয়ে তুমি বাকি ম্যাথটা করতে পারবা আশা করি। সেম টাইপের এই সূত্রগুলো করতে পারবা। এমিটারের প্রবাহ দেওয়া আছে, বেস কারেন্ট গেইন দেওয়া আছে, বলতো আই ইকুয়াল টু আই বি প্লাস আইসি, এটা দিয়ে করলে তোমরা বাকি ম্যাথটা করতে পারবা। এইগুলো হলো সংখ্যা পদ্ধতি, আমি পিডিএফে রেখে দিচ্ছি। এই কয়েকটা জিনিস একটু দেখে নিবা তোমরা নিজেরা, ঠিক আছে, নিজেরা একটু কষ্ট করে দেখে নিবা, তাহলেই হবে। দেখো আমি সবগুলো লজিক গেট, তারপর এখানে কিছু বেসিক প্রশ্ন আছে, তোমরা হয়তো বা জানো যে বলে এটা কি হবে, এ প্লাস বি বার কি হয়, এ বার ইন্টু ডট বি বার, এগুলো তোমরা জানো। সার্বজনীন গেট কোনটা, এগুলো তোমরা সবই জানো। নেন তারপরে দেখো ভাইয়া এগুলো আউটপুট সব কিছু মোটামুটি জানো। এই হলো আমাদের পুরা পড়াশোনা, ঠিক আছে। আমি একটু খুবই ফাস্ট আগিয়েছি, তোমরা একটু কষ্ট করে একটু পিডিএফটা ভালো মতো একটু কি করতে হবে বলো তো ভাইয়া? ভালো মতো একটু কমপ্লিট করলে তাহলে এই চ্যাপ্টারটা কমপ্লিট। আশা করি যে ফিজিক্স সেকেন্ড পেপারে এমসিকিউ ক্লাসটা একটু লেট হয়ে গেছে, তার জন্য আমরা দুঃখিত। আশা করি কেমিস্ট্রি একদম প্রথম থেকে সব কিছু গুছানো। ফিজিক্সে আমি সিকিউগুলো পার্টগুলো দিতে পারি না সময়ের কারণে, আমার আসলে খুব প্রেশার যাচ্ছিল তোমাদের একটা কাজ গুছানোর কারণে। তো ইনশাল্লাহ কেমিস্ট্রিতে একদম ফুল সাপোর্ট পাবে। আর ইনশাল্লাহ কেমিস্ট্রি পরে ম্যাথ বায়োলজিতে আসছি ইনশাল্লাহ, আমি সম্পূর্ণ আমার নিজের পছন্দের ম্যাথ সাবজেক্ট নিয়ে তো তোমাদের সাথে দেখা হবে। বায়োলজি রাখি ভাইয়া সব রেডি করতেছে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।